সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1157তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মিতুলের জীবনের তাজ্জব হয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, এই গল্পের মৃদুলের বাড়ি হচ্ছে রংপুরে, কিন্তু বেশিরভাগ ঘটনাগুলো ঘটেছে ঢাকায়, তাই আমি এটা ঢাকার গল্পেই বলি। আজকের গল্পের টাইটেল এক অসহায় গার্মেন্টস কর্মী সেজে চাকরি করে পরি। এক অসহায় গার্মেন্টস কর্মী সেজে পরি গার্মেন্টসে চাকরি করে এবং দীর্ঘ অনেকগুলো মাস, এবং সেখানে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। আজ থেকে বহু বছর আগের মৃদুলের জীবনের এই গল্পটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনাকে এক অন্যরকম রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত মৃদুলের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে মৃদুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হাসান, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার দাদা দাদি। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা আসলে পেশায় তেমন কিছুই করতো না, কিন্তু আমার দাদার অনেক বেশি সয় সম্পত্তি আছে। সেই সয় সম্পত্তি দেখাশোনা করতো, এগুলো বর্গা ভাগা করে আমার বাবা খুব বেশি টাকা পয়সা ইনকাম করতো, তাই দিয়ে আমাদের পরিবার চলতো। ছোটোবেলা থেকে আমার মনের ভিতরে একটা প্রশ্ন সবসময় বাসা বাঁধে, সেটা হচ্ছে কে আমার মা। আমি ঠিক বুঝতে যখন শিখি, আমি যখন জানতে শিখি, তখন থেকে দেখি আমার দাদি আমার সেবা যত্ন করে, আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই আমার দাদি করে। কিন্তু আমি জানি না কে আমার মা, এবং এও জানি না কোথায় আমার নানুর বাড়ি, কে আমার নানা নানি। এই প্রশ্নগুলো মনের মাঝে উকি মারতে মারতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, এবং বড় হওয়ার পরে আমি যেটা জানতে পারি যে আমি মূলত এই পরিবারের আসলে কেউই না। আমি এই পরিবারের কেউই না। আমার বাবা আমাকে খুব ছোটোবেলায় পালক নিয়ে আসে, এবং পালক আনার পরে আমার দাদা দাদি আর বাবা আদর যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে ছোটোবেলা থেকে আজ এত বড় করে তোলে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তারা আমাকে পালক নিয়ে আসে, আমার বাবা কেন বিয়ে করেনি? সেটি হচ্ছে মূল ঘটনা। ঘটনাটা ঠিক এরকম, আমার প্রায় 4 থেকে 5 পুরুষ আগের এক ঘটনা। আমার এক পূর্বপুরুষের কোনো এক মানুষ ছিল, যিনি কিনা অনেক বড় মানের একজন কবিরাজ ছিলেন। এত বড় কবিরাজ উনি ছিলেন যে দূর দূরান্ত থেকে, দেশে থেকে অথবা দেশের বাইরে থেকেও মানুষজন বিভিন্ন ধরনের রোগে শোকে ভুগে ওনার কাছে আসতো, এবং উনি তার চিকিৎসা করতেন। রংপুর শহরে বা রংপুর বিভাগে ওনার নামের উপরে ওনার চেয়েও বড় কোনো কবিরাজ ছিল না। এবং কোন জিন বা কোন পরীর সাথে উনি কী ঘটনা ঘটায়, এবং সেই ঘটনার পর থেকেই আমাদের পরিবারে এক ভিন্ন রকম ঘটনাগুলো ঘটতে থাকে। ঘটনাগুলো ঠিক এরকম যে আমাদের পরিবারে বেশিরভাগ মানুষগুলোই হচ্ছে অল্প বয়সে মারা যায়, হয় অল্প বয়সে মারা যায়, আর তা না হলে মধ্য বয়স থেকেই এক মারাত্মক রকম রোগে ভুগতে থাকে। যে রোগটা আমার দাদার আছে সেটা হচ্ছে হাঁপানি, এবং একইভাবে আমার বাবারও হাঁপানি রোগ রয়েছে। অনেকেই হচ্ছে মধ্য বয়সে মারা যেত, আর যারা বেঁচে থাকতো তারা বিভিন্ন রকমের খারাপ রোগে, মারাত্মক রোগে আক্রান্ত হতো, যার জন্য আমার বাবার কাছে কেউ কোনো মেয়ে বিয়ে দেয়নি। আমার বাবা বিভিন্ন জায়গায় বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে। আমার বাবার অনেক বেশি সয় সম্পত্তি ছিল তথা আমার দাদার, কিন্তু এরপরেও আমার বাবার কাছে কেউ কখনো কারো মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। একটা জিনিসে ভয় পাচ্ছিল যে আমাদের পরিবারটা একটা অভিশপ্ত পরিবার, যে কোনো সময় জিন পরীর হাতে হয় আমার বাবার মৃত্যু হতে পারে, না হলে আমার বাবা বড় ধরনের কোনো রোগে মরতে পারে, রোগে ভুগতে পারে। এই ভয়ে আমার আমার বাবার কাছে কেউ মেয়ে বিয়ে দেয়নি, যার জন্য আমার বাবা বিয়ে না করে আমাকে এনে পালক এনে আমার বাবা আমাকে পালন করে, আমাকে লালন পালন করে। এভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, আমার দাদা দাদি এবং আমার বাবা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি কখনোই তাদের কাছে আমার জন্মদাতা পিতা মাতার ভালোবাসার থেকেও কম কোনো অংশে পাইনি। তারা আমাকে অত্যন্ত ভালোবাসত, এবং এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমি তখন স্কুল জীবন শেষ করি, এবং ওই সময় আসলে স্কুলে এসএসসি পরীক্ষাতেই মনে হয় আমাদের এলাকাতে সবচেয়ে বেশি লোক বেশি শিক্ষিত বলতে এসএসসি পরীক্ষা দিলে ওইটাই মনে হয় সবচেয়ে বেশি শিক্ষিত ছিল আর কি।
তো আমি এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসএসসির ফার্স্ট ডিভিশন আমি পাস করি এবং ফার্স্ট ডিভিশনে পাস করার পরে ওই সময় কিন্তু আপনার ক্লাস 9, 10 বা এসএসসি বা ইন্টারমিডিয়েটেই বিয়ে হয়ে যেত। মানে ওই সময় ছেলেমেয়েরা বিয়ে করে ফেলতো। তো আমি আমার বাবার যথারীতি আমার বাবা আমার জন্য মেয়ে খুঁজতেছে, যেহেতু আমাদের পারিবারিক একটা সমস্যা আছে, আমার বাবার কাছে কেউ মেয়ে বিয়ে দেয়নি, তাহলে হয়তো আমার কাছেও মেয়ে বিয়ে দিবে না। এই জন্য আমার বাবা সেই ভয় ভীতি থেকেই বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতে থাকে আমাকে বিয়ে করানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনো বাবাই তার কন্যাকে আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। যদিও আমি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল আমার বাবার অগাধ সয় সম্পত্তি, এত বড়লোক হওয়ার পরেও কেউই কারো মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে মেয়ের জীবন নষ্ট করতে চাচ্ছিল না। এদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজে বেড়াচ্ছিলাম, কোথাও কোনো মেয়ে পাচ্ছিলাম না। এবং কোনো বাবা আমাদের পরিবার সম্বন্ধে জানার পরে আমাদের সাথে আত্মীয় করার জন্য এগিয়ে আসলো না। এক পর্যায়ে মনের ভিতর অনেক কষ্ট লাগলো এবং আমি বেশিরভাগ সময় বাড়ির ধারে ঘুরে বেড়াতাম, এখানে ওইখানে বেশিরভাগ সময় ঘুরে বেড়াতাম এবং সব সময় মনটা খারাপ করে বসে থাকতাম। এমন করতে করতে কাইয়ুম বলে আমার একজন বন্ধু আছে, ও একটা আমারে বুদ্ধি দিল। আমরা একসাথেই থাকতাম, আমার বন্ধু ছিল। ও আমারে বলে যে, মৃদুল একটা কাজ কর, তুই ঢাকায় চলে যা। আমারে বলে। আমি তখন বললাম, ঢাকায় চলে যাব কেন? বলে, ঢাকায় চলে গেলে না তুই বিয়ে করতে পারবি। আমি বললাম, এটা কেমন কথা? ঢাকায় চলে গেলে আমি বিয়ে করতে পারবো, রংপুরে থাকলে পারবো না? ও আমারে বলে, শোন, তুই যদি ঢাকায় কোনো একটা চাকরির উদ্দেশ্যে যাস এবং তুই যদি ঢাকায় কোনো একটা চাকরি করিস, তাহলে দেখা যাবে যে সেখানের কোনো না কোনো একটা মেয়ের সাথে তোর একটা প্রেম ভালোবাসা হয়ে যাবে এবং সেই প্রেম ভালোবাসা থেকে তুই মেয়েটারে বিয়ে করে ঢাকাতে সেটেল হয়ে যাবি। কারণ ঢাকার মানুষ তো আর জানে না যে রংপুরের মৃদুলের পরিবারে এমন একটা অভিশপ্ত ঘটনা আছে। এটা তো আর ঢাকার কোনো মেয়েরা জানে না। সো এই জন্য তুই ঢাকার কোনো একটা মেয়েকে বিয়ে করবি এবং বিয়ে করার পরে ওই মেয়েকে নিয়ে তুই সংসার করবি, তাহলে তোর আর কোনো সমস্যা থাকতেছে না। ওর কথাটা শুনে আমি কথার মধ্যে যথেষ্ট পরিমাণের যুক্তিও পেলাম। আসলে কিন্তু ওর কথা ঠিক আছে। আমি যদি ঢাকায় গিয়ে বিয়ে করি বা ঢাকায় কোনো মেয়ের সাথে আমি সম্পর্ক করি, তাহলে সেই মেয়ে তো আমার অতীত পুরুষ সম্পর্কে জানবে না, সুতরাং ওই মেয়ে হয়তো আমার সাথে সংসার করবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন ঢাকায় চাকরির উদ্দেশ্যে বিভিন্ন লোকদের সাথে কথোপকথন করি। ওই সময় মোবাইল ছিল না, বেশিরভাগ কথাবার্তাগুলোই হতো চিঠিপত্রের মাধ্যমে। তো আমাদের এলাকার যে লোকেরা ঢাকায় থাকতো, হাতে গোনা কিছু লোক ঢাকায় থাকতো, ঢাকায় এত বেশি লোকজন থাকতো না। আমি তখন তাদের সাথে যোগাযোগ করি যে ঢাকা শহরে কোনো একটা ভালো চাকরির সন্ধান করা যায় কিনা। এরকম করে কথাবার্তা বলতে বলতে বেশ কিছুদিন পরে আমি ঢাকায় একটা চাকরি পেলাম এবং ঢাকায় ওই চাকরিটা হচ্ছে একটা গার্মেন্টসের চাকরি, একটা গার্মেন্টসের অফিসের চাকরি। আমি অফিসে কাজ করবো একটা গার্মেন্টসের, এরকম একটা চাকরি আমি পাই। এবং এটা পাওয়ার পর আমি তখন আমার আব্বুর কাছে বলি, আব্বু আমাকে এক কথায় মানা করে দেয় যে, না, প্রয়োজন নাই, তুই ঢাকায় যাওয়ার দরকার নাই, আমি অসুস্থ, তোর দাদাও অসুস্থ, তুই এখানেই থেকে যা। কিন্তু আমার কথা হচ্ছে, আমার তো এখানে থাকলে আমার বাবার মতোই অবস্থা হবে, কোথাও না কোথাও থেকে আমাকে পালক ছেলে মেয়ে এনে পালতে হবে, এটা আমি করব কেন? আমি আমার আব্বার কথাকে অমান্য করে তখন ঢাকায় চলে আসি। এই জীবনে প্রথম আমার রাজধানী শহর ঢাকাতে আসা, রং বেরঙের বাতি এবং বিভিন্ন রকমের মানুষ দেখে আমার ভালোই লাগতেছিল। সব ডিস্ট্রিক্টের মানুষই প্রায় ঢাকাতে পাওয়া যায়। সবার সাথে আমার তখন দিনকালগুলো খুব ভালোই কাটতেছিল। এক একটা করে আমি তখন ওই চাকরির মধ্যে যাই এবং চাকরির কাছে গেলে পরে আমার কোনো ইন্টারভিউ হয় না। যিনি আমাকে চাকরি দেয় তিনিও ওখানে খুব ভালো একটা অবস্থানে ছিলেন, যার জন্য তার সুপারিশে আমার তখন অফিস সহকারী হিসাবে চাকরি হয়। এক কথায় বলতে গেলে যাকে ফিয়ন বলা চলে, মানে ফিয়নের পোস্টে হবে এরকম একটা পোস্টে তখন আমার ওখানে চাকরি হয়। এবং আমি তখন ওখানে চাকরি করতেছি, যাচ্ছি ফিরতেছি, এরকম করেই আমার সময়গুলো কাটতেছে। আর মনের ভিতর সবসময় একটা ভয় কাজ করে, কোন বয়সে জানি আমার আবার কোন একটা রোগ দেখা দেয় অথবা আমি বুঝি মারা যাই। মানে বেশিরভাগই হচ্ছে মারা যাইতো এবং বেশিরভাগই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রোগে ভুগতো। তা আমার ভিতরে ভয়টা কাজ করতো, এই বুঝি আমি কোনো একটা মারাত্মক রোগে ভুগবো, এরপরে বুঝি আমার জীবন প্রদীপ ওখানেই নিভে যাবে। এই ভয় ভীতিগুলো কাজ করতে করতে এরপর যে আমি চাকরি করতাম এবং প্রায় 6 মাসের মতো আমি গার্মেন্টসে চাকরি করি। ওই গার্মেন্টসে 6 মাস চাকরি করি এবং চাকরি করার পরে আমি চিন্তা করতেছিলাম যে মেয়েরা যে কাজ করে, গার্মেন্টসে তো বেশিরভাগই মেয়েরা কাজ করতো। তো আমার কোনো বড়লোকের মেয়ে দরকার ছিল না যে আমি কোনো শিল্পপতির বড়লোকের কোনো মেয়ের বিয়ে করব। গার্মেন্টসে চাকরি করা কোনো এক অসহায় মেয়ে হলেও আমার কোনো সমস্যা নাই। এই জন্য আমি তখন অফিস টাইম দিয়ে অফিস করতাম এবং বাকি সময়টাতে আমি গার্মেন্টসের ফ্লোরে ঘুরে বেড়াতাম। যে ফ্লোরে মেয়েরা চাকরি করতো ওই ফ্লোরে ঘুরে বেড়াতাম এবং বিভিন্নভাবে আমি মেয়ে খুঁজতে থাকতাম যে কোথাও ভালো একটা মেয়ের সন্ধান পাওয়া যায় কিনা, এবং দেখতে শুনতে ভালো যদি কোনো মেয়ে আমি পেয়ে যাই তা আমি ওই মেয়েকে বিয়ে করব।
মেয়ের সাথে সম্পর্ক করব, কারণ গার্মেন্টসের মেয়েরাই বিশেষ করে আমাকে বিয়ে করবে, কারণ তারা আমার সম্বন্ধে অতটা যাচাই বাছাই করবে না। আমার গ্রাম কোথায়, বাড়ি কোথায়, কি আমার ঠিকানা, এগুলো তারা চাইবে না বা বুঝবে না। আমার জায়গা থেকে নর্মালি গার্মেন্টস কোনো এক কর্মীকে বিয়ে করাটাই সবচেয়ে ইজি হবে এবং সহজ হবে। এই চিন্তা ভাবনা করে আমি তখন ফ্লোরে ফ্লোরে হাঁটতে থাকি, এবং ফ্লোরে ফ্লোরে ঘুরতে ঘুরতে একদিন হলো কি, দুপুরবেলা, আপনার দুপুরের প্রায় শেষের দিকে দেখলাম যে মানে গার্মেন্টসের একটা অনেক কয়েকটা মেয়ে যে মেশিনে কাজ করে, ওই মেশিনের সামনে আপনার একটা কবুতরকে বেঁধে রাখছে, পায়ের মধ্যে একটা কবুতরকে বেঁধে রাখছে। তারা এখানে কাজ করে এবং কবুতরটাকে সামনে বেঁধে রাখছে। এইটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি তো গার্মেন্টসের অনেক মেয়েদের সাথে আমার সম্পর্ক ছিল, ওদের সাথে কথাবার্তা বলতাম, গার্মেন্টসে ঘুরতাম ফিরতাম আসতাম, তো সবার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি যখন এদিকে আসলাম, আসার পরে মেয়েগুলো দেখি যে ওখানে কাজ করতেছে। সালমা নামের একটা মেয়ে ছিল, ওই মেয়েটার আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তো আমি বললাম যে সালমা, এই কবুতর এখানে বাঁধা কেন, এটা কি? তো ওরাও কিন্তু আমার স্যার করে বলতো, যেহেতু আমি অফিসে কাজ করি আমাকে স্যার করে সম্বোধন করতো। আমাকে বলে, স্যার এটা আমাদের খাবার খেয়ে ফেলে, এই জন্য এটা ধরে নিয়ে আসছি, এটা বাসায় নিয়ে জবাই দিব, এরকম করে বলতেছে। বা এখানে জবাই দিব, একটু পরে কাজ শেষ করে জবাই দিয়ে তারপরে বাসায় নিয়ে যাব। তো আমি বললাম, কেন তোমাদের খাবার বলে এটাকে? আমরা যেখানে খাবার খাই, ওদের যেখানে টিফিন করে ওই রুমের মধ্যে তারা কেমনে কেমনে কবুতরটাকে ধরছে, এবং এই কবুতরটা নাকি তাদের অনেক ক্ষতি করে, তারা অনেক খাবার টাবার খেয়ে ফেলে, এটা ওইটা করে অনেক সমস্যা করে, এই জন্য কবুতরটাকে তারা ধরছে। তো ভাই, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, এই কবুতরটার দিকে তাকানোর পরে না আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছে। অনুভূতিটা ঠিক এরকম যে কবুতরটার মনে হয় যে কবুতরটার ভিতরে কিছু একটা জিনিস আছে। কবুতর নর্মাল যে কবুতরগুলো আমরা আকাশে উঠতে দেখতে পাই বা নিজে চোখের সামনে দেখি, এই কবুতরটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা কবুতর ছিল। এইটার চলন ভলন সব কিছু আমাকে অনেকটা অবাক করে দিল। এবং এইভাবে আমি তখন চিন্তা করতেছি যে কবুতরটাকে আমি ছেড়ে দিব, এটা চিন্তা করি। এবং তো মেয়েরা যেহেতু এখানে বেঁধে রাখছে, আমি তখন ছাড়বো কেমন করে? আমি ভাবলাম যে মেয়েরা যদি এদিক সেদিক যায় তাহলে আমি কবুতরটাকে ছেড়ে দিব। এই চিন্তা ভাবনা করে আমি তখন আবারও অফিসে গেলাম। বেশ কিছুক্ষণ অফিসে কাজ করলাম, করে আমি আবারও আসলাম ফ্লোরে। এবং ফ্লোরে আসার পরে দেখলাম যে তারা কবুতরটাকে ওই রশি থেকে বের করে জবাই দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, জবাই দিয়ে দিবে, এবং জবাই দিয়ে তারা এটাকে এখান থেকে প্যাকেট করে বাসায় নিয়ে যাবে। এবার আমি এসে তাদেরকে ধরে বললাম যে সালমা, তোমরা কি শুরু করছো? অসহায় কবুতরটা তোমাদের কাছে আসতো, না হয় তোমাদের দু একটা ভাত খাইতোই, তাই বলে কবুতরটাকে তোমরা জবাই দিয়ে দিবা? এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাকে বলে, স্যার না, কবুতরটা অনেক মোটা কাটা আছে, হৃষ্টপিষ্ট আছে, এটার মধ্যে অনেক সুস্বাদু মাংস পাওয়া যাবে, তো স্যার আমরা আপনারও কয়েক টুকরো দিব। আমি বললাম, না, দেখে কবুতরটা আমার কাছে দাও। তো বলে, কেন স্যার? আমি বলে, দাও আমার কাছে। আমার হাতে কবুতরটা দিলে পরে আমি তখন ওই সুতাটা কবুতরের পা থেকে খুলেই কবুতরটাকে ছেড়ে দিলাম। এবং ছেড়ে দেওয়ার পরে মেয়েরা সবাই রেগে গেল যে, স্যার এটা আপনি কী করলেন? আপনি কবুতরটাকে ছাড়লেন কেন? আপনি জানেন একটা কবুতরের দাম করতো? আমরা সবাই এত কষ্ট করে কবুতরটাকে দৌড়ায় রুমের দরজা জানালা আটকায়া এরপরে কবুতরটা আমরা ধরলাম, আর আপনি এই কবুতরটা ছেড়ে দিলেন? না স্যার, আপনি কাজটা মোটেও ভালো করেন নাই, আপনি কবুতরটা ছাড়লেন কেন? সবাই আমার উপরে রেগে গেল। আমি তখন বললাম, আমার উপর রাগ করো না, কবুতরটাকে ছেড়ে দিয়েছি, জেনে শুনে বুঝে আমি ছাড়ছি, তোমরা বেশি কথা বলো না, কবুতরটাকে ছেড়ে দিয়েছি, ভালো হয়েছে। তারা আমার উপরে খুব রেগে গেল যে, না স্যার, আপনি কাজটা ভালো করেন নাই, আপনি কাজটা খুব খারাপ করছেন, আপনি কবুতরটাকে ছাড়লেন কেন? খুব ঝগড়া করতেছে। এবং ওদের ঝগড়াঝাটি দেখে আমি যখন চলে আসলাম আমার অফিসে আসার পরে ভাই যেটা হলো, আমার ভিতরে কেমন জানি খুব শান্তি লাগতেছে। ভিতরটা তো অনেকটা শান্তি অনুভব করতেছি যে কবুতরটাকে আমি মুক্ত বাতাসে ছেড়ে দিলাম, কবুতরটা মুক্ত বাতাসে উড়ে গেল। আমার না তখন আমার ভিতরে তখন খুব ভালো লাগা কাজ করতেছে যে রাইট, আমার অনেক ভালো লাগতেছে যে আমি এত মহৎ একটা কাজ করতে পারছি, এত মহৎ একটা কাজ আমি করেছি। তো সেই জায়গা থেকে তখন করলাম কি, আমি ওই দিন অফিস করে সন্ধ্যার দিকে বাসায় গেলাম। এবং বাসায় গেলাম এর পরের দিন, এই ঘটনা যেদিন ঘটলো এর পরের দিনে আমি গার্মেন্টসে ঢুকবো, এবং ঢুকার সময় আমি খেয়াল করে দেখলাম যে গার্মেন্টসের গেটের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব অপরূপা সুন্দরী, চেহারাটা অনেক সুন্দর, ওড়না দিয়ে মুখটা ঢেকে আছে, ওড়না দিয়ে মুখটা ঢাকা, খুব সুন্দর লাগতেছে মেয়েটাকে। গার্মেন্টসে ঢুকার সময় দেখলাম। যখন আমি গার্মেন্টসে ঢুকি, দেখার পরে আমি একদিকে ওইদিকে তাকাইলাম, তাকিয়ে ভাবলাম যে এটা কে হতে পারে। আমি তখন ঢুকে গেলাম আবার গার্মেন্টসে, যেহেতু আমি ওই দিন লেট হয়েছে আমার গার্মেন্টসে যাইতে। এবং গার্মেন্টসে ঢুকে আমি আমার অফিসের কাজ করে আমি ভাবলাম যে এই মেয়েটা মনে হয় নতুন আমাদের গার্মেন্টসে জয়েন করছে, এটা মনে করছি। যে দেখতে খুব সুন্দরী ছিল, কিন্তু গেটের মধ্যে দাঁড়াই ছিল, তো একটা হলুদ কালারের ড্রেস পরা ছিল,
মানে অত্যন্ত সুন্দর লাগছিল আমার কাছে। তো আমি তখন করলাম কি, মানে আমার কাজ শেষ করে ফ্লোরে হাঁটতেছি যে মেয়েটাকে ফ্লোরের কোথাও দেখি কিনা। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, 3টা ফ্লোরে ঘুরলাম, বাট কোনো ফ্লোরে আমি মেয়েটারে পাইলাম না। এবং মেয়েটারে না পাওয়ার পরে আমি তখন দারোয়ানের কাছে আসলাম, নিচে দারোয়ানের কাছে আসলাম। এসে দারোয়ানরে বললাম যে আজকে আমাদের গার্মেন্টসে নতুন কোনো মেয়ে আসছে। ও বলে, স্যার আমি কি করে বলবো, এটা তো আর আমি জানি না, এটা তো যারা গার্মেন্টসে জয়েন করে এরা জানে। পরে আমি আস্তে আস্তে করে খবর নিতে শুরু করি যে আমাদের গার্মেন্টসে নতুন কোনো মেয়ে জয়েন করছে কিনা। কিন্তু আমি জানতে পারি আজকে আমাদের গার্মেন্টসে নতুন একটা মেয়েও জয়েন করে নাই, একটা মেয়েও মানে চাকরিতে ঢুকে নাই। তা আমি তখন চিন্তা করলাম যে মেয়েটা সম্ভবত আসছে আবার চলে গেছে, এরকমটা হতে পারে। তো সেদিনের পর্ব শেষ হলো, আমি বাসায় চলে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ঘুমাইলাম। এবং এর পরের দিন যথারীতি আমি আবারও আমার গার্মেন্টসের উদ্দেশ্যে মানে গার্মেন্টসে চলে আসলাম। এবং গার্মেন্টসে আসার পরে ওই দিনও আমি গেটের সামনে মানে গেটের পাশে মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, মানে সেদিনও দেখলাম। এবং সেদিন যখন মেয়েটাকে আমি গেটের পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আমি সেদিন ভীষণ রকমের অবাক হলাম। এবং মেয়েটা কারোর সাথে কথা বলে না, শুধুমাত্র গেটের পাশে মানে খুব পর্দা করে ওড়না দিয়ে মুখটা ঢেকে নতুন বউয়ের মতো দাঁড়িয়ে আছে। আমি তখন ভিতরে না ঢুকে মেয়েটার কাছে গেলাম, কাছে গিয়ে বললাম, প্রথমে সালাম দিলাম, পরে সালামের উত্তর নিল। আমি বললাম, ভালো আছেন? বলে, জি ভালো আছি। আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম শিরিন আক্তার। আমি বললাম, শিরিন আক্তার, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বেশ দূরে, এটা বলে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির নাম বলতে চায় না। আমি বললাম, কালকে আমি গার্মেন্টসে আসলাম, সকালবেলা দেখলাম যে আপনি গেটের পাশে দাঁড়িয়ে আছেন, এবং আজকেও একইভাবে আপনি গেটের পাশে দাঁড়িয়ে আছেন। মানে আপনি গেটে কেন দাঁড়িয়ে আছেন? আপনার কোনো কিছু লাগবে? বা এই গার্মেন্টসে কি আপনার কোনো পরিচিত লোকজন চাকরি করে? আপনি কারোর সাথে দেখা করতে আসছেন? পরে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, হাসি দিয়ে বলে, না আমি কারোর সাথে দেখা করতে আসি নাই, এই গার্মেন্টস আমার কেউ পরিচিতও নাই। আমি তখন বললাম, তো গার্মেন্টসে পরিচিত নাই, কারোর সাথে দেখাও করতে আসেন নাই, তাহলে এখানে এরকম নির্বোধভাবে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা তখন আমার বলে যে আমার একটা চাকরির দরকার, এমন করেই বলতেছে। আমি বললাম, চাকরি কেন? বলে, আমার একটা চাকরি করতে হবে, আমার ফ্যামিলিতে একটু অভাব, তো আমার একটা চাকরি দরকার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চাকরি লাগবে তাহলে আমার সাথে আসেন। কারণ ওই সময় কর্মী পাওয়াটা খুব সহজ ছিল। এখন যেরকম ধরেন আপনার অ্যাভেলেবেল গার্মেন্টস কর্মী পাওয়া যায়, প্রতিদিনে মানে গার্মেন্টসের সামনে অনেক মানুষ এসে ভিড় করে চাকরির জন্য, বাট ওই সময়টাতে গার্মেন্টস কর্মী পাওয়া খুব রিয়ার্ড একটা বিষয় ছিল, পাওয়াই যাচ্ছিল না। তো মেয়েটারে পাওয়ার পর আবার দেখতে শুনতে ভালো আছে, আমি তখন মেয়েটারে নিয়ে ওই আমাদের এক পরিচিত সুপারভাইজারের কাছে গেলাম। সুপারভাইজারের কাছে গেলাম, ওনার নাম যে শাহিদ ভাই। শাহিদ ভাইয়ের যে বললাম যে ভাই এই ঘটনা, মেয়েটার একটা চাকরি দেন। পরে তিনি মেয়েরে জিজ্ঞেস করলো, তুমি আগে কোনো গার্মেন্টসে কাজ করছো? বলে, না। কোনো অভিজ্ঞতা আছে? না। তো বলো, আচ্ছা ঠিক আছে, যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে তোমাকে আগে হেল্পারি করতে হবে। মেয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি হেল্পারি করব। এই কথা বলার পরে আরেকটা মেয়ের আন্ডারে তাকে হেল্পার হিসাবে জয়েন করায়। এবং হেল্পার হিসেবে জয়েন করার পরে আমি তখন মাঝে মাঝে ওই ফ্লোরে যাইতাম মেয়েটারে দেখার জন্য, মেয়ের সাথে একটু কথা বলার জন্য। তো কথা বলতাম, দেখা করতাম, আমি আবার আমার কাজে চলে আসতাম। এরকম করে ওই দিনটা কেটে গেল। কেটে যাওয়ার পরে এই মেয়েটা তখন চলে গেছে, মানে মেয়েটা চলে গেছে, মেয়েটার মতো করে চলে গেছে, কোথায় গেছে জানি না। এর পরের দিন এই মেয়েটা আবার গার্মেন্টসে আসছে, একইভাবে কাজ করার জন্য আসছে সবার মতো, এসে কাজ করতেছে। যখন কাজ করতেছে এবং কাজ করার এক পর্যায়ে মানে লাঞ্চ আওয়ারে আমি যখন ওইদিকে গেলাম, তো মেয়েটা চুপচাপ বসে আছে, একটা কোণার মধ্যে বসে আছে। আমি তখন বললাম, কী ব্যাপার শিরিন, তুমি খাবা না? আমার বলে, না আমি বাসায় গিয়ে খাবো, আমি দুপুরে খাই না। তো দুপুরে খাও না? বলে, না। তো যে মেয়েটার মানে যার আন্ডারে তাকে কাজ করতে দেওয়া হয়েছিল, উনি একটু বয়স্ক, মানে মধ্যবয়স্ক। ওই আপাটা তখন আমার বলতেছে যে মৃদুল ভাই, ওই আমার ভাই করেই ডাকতো আর কি, যে মৃদুল ভাই আপনি একটা কাজের মতো কাজ করছেন, জীবনে এত বছর গার্মেন্টসে চাকরি করি, বাট এরকম কোনো ভালো হেল্পার পাই নাই। আপনি যে একটা হেল্পার এনে দিয়েছেন ভাই, এত ভালো বলার মতো না। এরকম হেল্পার পাইলে না কাজের প্রতি আগ্রহ ভাই আরও বেড়ে যায়। ওর কারণে আমি অনেক প্রোডাকশন দিতে পারতেছি, আমার কাজ অনেক ভালো হচ্ছে। এবং এটা শোনার পরে ওই শিরিন আক্তার তখন ওখানে বসে বসে মুচকে মুচকে হাসতেছে। তো আমি আর কোনো কিছু বললাম না, বললাম তাহলে তো যাক ভালোই। এইভাবে প্রায় সপ্তাহখানিক কেটে গেল। কথাটা খেয়াল করবেন, সপ্তাহখানিক কেটে যাওয়ার পরে আমি দেখলাম যে এই মেয়েটা মানে শিরিন আক্তার মাঝে মাঝে মেশিন চালাচ্ছে। ওর যে মানে সিনিয়র অপারেটর আছে, সিনিয়র অপারেটর পাশে দাঁড়ায় আছে, ও মেশিন চালাইতেছে। তো আমি এটা 2-3 বার দেখলাম, কারণ একটা মেয়ে, আপনারা যারা গার্মেন্টস কর্মী আছে বিষয়টা তারাই ভালো বুঝবে, একটা গার্মেন্টসের মানে হেল্পার থেকে সিনিয়র হতে অনেক সময় লাগে। এক সপ্তাহে তো ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। কিন্তু এই মেয়ে এক সপ্তাহের মধ্যেই মানে একটা মেশিন চালাইতে আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। এবং অবাক হয়ে যাওয়ার পর আমি তখন তার যেই সিনিয়র ছিল ওনারা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে কী ব্যাপার, শিরিন দেখলাম আজকে মেশিন চালাইতে আছে।
আমার বলে, আপনি কি বলবেন মৃদুল ভাই? আমি তো নিজেও জানি না ঘটনা কি, এই মেয়ের আপনি কই পেয়েছেন? আমি বললাম, আরে ভাই পাইলাম তো গেটের মধ্যে দাঁড়িয়েছিল, চাকরির সন্ধান চাইলো, আমাকে বললো চাকরি হবে কি না, তখন আমি ভিতরে আইনা চাকরি দিলাম, এইটুকুই। বলে, এছাড়া মেয়ের আর কোনো কিছু চিনেন? আমি বললাম যে না, আমি তো মেয়েটার আর কোনো কিছু চিনি না। বলে, ভাই মেয়েটা এত ভালো, এত ভালো, এত ভালো, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত অল্প সময়ের মধ্যে সে প্রতিটা মেশিনের কাজ এত ভালো করে শিখে গেছে যে খুব ভালো করে কাজ করতে পারতেছে, মানে অনেক ভালো করে কাজ করতে পারতেছে। এটা এত ভালো করে কাজ করে যা বলার মতো না, এটা কিভাবে সম্ভব? আমি বলি, তা তো ভাই আমি জানি না। পরে এই কাজ করতে করতে সে অল্প সময়ের ভিতরে অপারেটর হয়ে গেছে, এবং অপারেটর হয়ে যাওয়ার পরে তারে যেখানে সুপারভাইজার ছিল, সুপারভাইজার তারে বললো যে শিরিন, তুমি যেহেতু অপারেটর হইছো, তুমি অন্য লাইনে গিয়ে তুমি অপারেটরের কাজ করো, তুমি হেল্পারের কাজ করো না। ও তখন বলতেছে যে না, আমি আপার পিছনে হেল্পারই করি, আমার এটাই ভালো লাগে, আমি একা মেশিন চালাইতে পারবো না, আমি আপার সাথেই থাকবো। মানে ও মানে একটা তো আছে, মানে সিনিয়র থেকে মানে জুনিয়র থেকে সিনিয়র হওয়ার জন্য মেয়েরা আন্দোলন করে, যুদ্ধ করে, মানে কত কিছু করে, অথচ এই মেয়ে বলতেছে সে সিনিয়র হতে চায় না। তাই জুনিয়র আছে, সে জুনিয়র থেকে কাজ করতে চায়, তার সিনিয়র মানে সে হতে চায় না। এটা যে আমি আরও অবাক হলাম। এবং এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি ওরে জিজ্ঞেস করলাম, মানে এমনি কথা বলতেছিলাম যে শিরিন, ও কাজ করতেছে তার সিনিয়রের সাথে, আমি কথা বলতেছি যে শিরিন, তোমার বাসা কোথায়, তুমি থাকো কোথায়? পরে আমার বলে, স্যার থাকি আমার পরিবারের সাথে, আমাকে এটা বললো। আমি বললাম, তোমার পরিবার কই থাকে? পরে আমাকে আঙুল দিয়ে দেখা দিল যে অমুক জায়গায় থাকে, অমুক গলিতে। আমি তখন বললাম, তো ওই গলিতে থাকো? বলে হ্যাঁ। আমি যে ঠিক আছে, সমস্যা নাই। And এরকম করতে করতে একটা সময় কী হলো, মানে 1-1.5 মাসের মতো এখানে সে কাজ করছে। এবং 1-1.5 মাস পরে একবার হলো কি, মানে আমাদের গার্মেন্টসের মধ্যে আপনার মানে নাইট হয়েছে বলতে গার্মেন্টসের কিছু অর্ডার আসছে, এবং ওই অর্ডারগুলা কমপ্লিট করার জন্য রাত্র প্রায় 1টা পর্যন্ত সবাই কাজ করছে, মানে মেয়েরা সবাই কাজ করছে। তো যেহেতু রাত 1টা পর্যন্ত কাজ করছে, তাই মেয়ের গার্ডিয়ান যারা আছে, মানে যাদের গার্ডিয়ান আছে, ওনাদের সবাই গার্ডিয়ান চলে আসছে মেয়েদের নেওয়ার জন্য। আর মানে ইয়ে থেকে মানে আপনার ওই ম্যানেজার ফোর্স থেকে বলে দেওয়া হয়েছে যাদের গার্ডিয়ান আসবে না তারা যেন একা একা না বের হয়, তাদেরকে গার্মেন্টসের ভিতরে থাকার জন্য একটা রুম দেওয়া হবে বা থাকার জন্য ব্যবস্থা করা হবে। আর যাদের গার্ডিয়ান আসবে তারা যেন গার্ডিয়ানের সাথে চলে যায়, যেহেতু অনেক রাত পর্যন্ত কাজ হয়েছে, 12টা-1টা পর্যন্ত। এখন আমি দেখলাম ওই দিন আমিও কাজ করেছিলাম, মানে কাজ করেছিলাম বলতে অফিসেই ছিলাম, আমাদের সবারই তখন কাজের প্রেশার ছিল। ওই দিন দেখলাম কি ভাই জানেন, সবাই রে যে যার মতো করে নিতে আসছে, বাট এই মেয়েটারে নিতে কেউ আসলো না, মানে আপনার শিরিনকে নেওয়ার জন্য কেউ আসলো না। এবং না আসার পর আমি শিরিনকে বললাম যে শিরিন, তোমাকে তো কেউ নিতে আসলো না, এখন তুমি কিভাবে যাবা? আমার বলে, স্যার আমার তো কেউ আসলো না, যেহেতু আমি একা চলে যেতে পারবো। আমি বললাম, না তুমি একা চলে যাবা কেন, আমি তোমাকে নিয়ে যাব সাথে করে। আমার বলে, না স্যার সমস্যা নাই, আমি একা একা যেতে পারবো। আমি, না না না, তুমি একা একা যাবা কেন, তুমি একটা মেয়ে মানুষ, তোমার একটা বিপদ হতে পারে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, কোন দিক দিয়ে কোন বিপদে পড়ে যাও তার তো ঠিক নেই, আমি তোমাকে সাথে করে নিয়ে যাই, এতে আমারও ভালো লাগবে, প্লিজ তুমি মানা করো না। পরে আমার বলে, স্যার আপনি যদি এরকম করেই বলতেছেন, আচ্ছা ঠিক আছে চলেন। পরে আমি তার সাথে হাঁটতেছি, এবং হাঁটতে হাঁটতে আমি তার পায়ের দিকে খেয়াল করলাম যে তার পাগুলো না একটু ভিন্ন রকম ছিল, মানে অন্য নর্মাল মেয়েদের পায়ের মতো না, সে সবসময় পায়ে মোজা পরে আসতো। এটাই ছিল আমার কাছে অবাক করা বিষয়, যে কোনোদিনও সে পায়ের মোজা খুলতো না, মানে যতই কিছু হইতো, যেটাই হইতো, পায়ের মোজা কখনো খুলতো না, এবং পায়ে সে মোজা পরেই রাখতো, সবসময় মোজা পরে রাখতো। এখন আমি বললাম যে রাস্তার মধ্যে পানি কাদা, এই তুমি পায়ের মোজাগুলো খোলো। আমি বলে, না সমস্যা নাই স্যার। এই বলে একটা বাড়ির সামনে আসছে, এসে আমার বলতেছে, স্যার এটাই আমার বাসা, আমি ভিতরে ঢুকে যাব। এই বলে সে গেট খুলে ভিতরে ঢুকে গেল। এবং ভিতরে ঢুকে যাওয়ার পরে, মানে আপনি বুঝেন, গেট খুলে ভিতরে ঢুকে গেছে, আমি তাকায় আছি, ভিতরে ঢুকে আমার গেট লাগাই দিছে, আবার গেটটাও খোলা ছিল, কিভাবে আল্লাহ ভালো জানে। এরপরে সে চলে গেল তার বাসায়, আমি আমার বাসায় চলে গেছি। আমার বাসায় চলে যাওয়ার পরে এবার ধরেন এইভাবে সময়গুলো কাটতেছে। এরপরে সে আবার আসলো এবং আবার গার্মেন্টসে চাকরি করতেছে। এমন করতে করতে আরও 7-15 দিন, 20 দিনের মতো কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে আমার ভিতর তখন মানে মনে হলো যে তাহলে মনে হয় এটাই সুযোগ, আমি এবারে হয়তো তার সাথে একটা সম্পর্কে জড়াই যাব, বা তার সাথে প্রেম ভালোবাসা আমি এবার তার সাথে করব, বা আমি তাকে প্রস্তাব জানাবো। এরকম করে সে যে সিনিয়রের আন্ডারে কাজ করে, ওই আপারে আমি একদিন অফিসে ডাক দিলাম। অফিসে ডাইকে আপারে চা নাস্তা খাওয়াইলাম, খাওয়াই বলতেছে, আফা আপনার পিছনে যে ওই হেল্পার কাজ করে, বলো ও তো হেল্পার না, ও তো সিনিয়র, ও তো কাজ জানে, অপারেটর। আমি বললাম, তো ঠিক আছে, কিন্তু অপারেটর হলেও তো এখন হেল্পারের কাজই করে। তো আফা আপনি একটা কথা বলবো, এখানে তো আমি আপনার বোনের মতো জানি, আপনি আমার অনেক সিনিয়র,
এবং আমার না ওই মেয়েটার অনেক ভালো লাগে, শিরিন আক্তার মেয়েটারে, আমি মেয়েটারে বিয়ে করতে চাই। পরে আমার বলে, আহারে স্যার, এটা আপনি কী বললেন? এরকম তো অনেকেই মেয়েটারে বিয়ে করতে চায়, আমার কাছে অনেক প্রস্তাবে আসছে, গার্মেন্টসের অনেক ছেলেরাই মেয়ের প্রেমে পড়ছে। আমি বলি, গার্মেন্টসের অন্য ছেলেরা ওই মেয়ের প্রেমের পড়া আর আমি পড়া কি এক কথা হলো? আমি পড়া আর বাকিরা পড়া তো এক কথা না। পরে আমার বলতেছে, না ঠিক আছে আপনি পড়ছেন, কিন্তু এখন মেয়ের পরিবার সম্বন্ধে খোঁজ খবর নেন, মেয়ের পরিবারে কে আছে না আছে। আমি বললাম, এটা তো আর আমি নিতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এখন আপনি একটা কাজ করেন, আপনি না হয় ওর সাথে কথাবার্তা বলে ওর ফ্যামিলির সন্ধানটা নেন, যে ওর পরিবারে কে আছে, ও কোথায় থাকে, এবং এই কোথায় থাকে এটা তো আমি জানি, বাট পরিবারে কে আছে, কে কী করে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি ওর বিয়ে করবো। আমি তো আর ওনারে বলতে পারতেছি না যে পরিবার ছাড়াই আমি তার বিয়ে করে ফেলবো, তাহলে তো উনি সন্দেহ করে ফেলবে। উনি যদি আমাকে সন্দেহ করে যে আমার পরিবারে কোনো সমস্যা আছে, এরকম যদি শিরিনকে বুঝিয়ে ফেলে উল্টাপাল্টা, যার জন্য আমি ওনারে বললাম না। অ্যান্ড এরপরের দিন, ওই দিনটা কেটে গেল, এবং এরপরের দিন আমি ওই আপার সাথে আবারও কথা বলি যে, আপা কী হলো? বলে, ভাই আমি মেয়ের সাথে কথা বলছি, মেয়ে বলছে মেয়ের পরিবার ভালো আছে, মেয়ের বাবা আছে, মা আছে, মেয়ে আছে, মেয়ের দুইটা ছোটো ভাই আছে, ছোটো ভাই দুইটা পড়াশোনা করে, এবং মেয়ে গার্মেন্টসে চাকরি করে তার গোটা পরিবারটাকে চালায়। আমি বললাম, তাহলে একদিন মেয়ের বাসায় দাওয়াত নেন। বলে, তাইলে ঠিক আছে দাওয়াত দিব। এই দাওয়াত নেওয়ার কথা বলার পরে এই মেয়ে আর তার বাসায় দাওয়াত দেয় না, তার বাসায় দাওয়াত দেয় না, সে মানে দাওয়াতের কথাই আর নেয় না। আবার আমি বলি, কী হলো, দাওয়াত দিল না? পরে বলে, ভাই জোর করে কি আর কারো কাছ থেকে দাওয়াত নেওয়া যায়? আমি ওর দাওয়াতের কথা বলি, সব কিছুও মানে রাজি, কিন্তু ওর বাসায়ও কাউরে নিতে রাজি না। আমি বললাম, কেন বাসায় নিতে রাজি না কেন? বলে, তা তো জানি না ভাই, বাসায় নিতে রাজি না। তো আপনি একটা কাজ করেন, আপনি ওর ডিরেক্টলি প্রেমের প্রস্তাব দেন, আপনি ওর সাথে ডিরেক্টলি প্রেমের প্রস্তাব দেন, এবং প্রস্তাব দিয়ে তার সাথে আপনি প্রেম করেন, এবং প্রেম করলে আপনি তার সম্বন্ধে আরও জানতে পারবেন। আমার কাছে মনে হয় তার বাসায় কোনো সমস্যা আছে, এই জন্য সে বাসায় আমাকে নিতে রাজি হচ্ছে না। আপনি যদি তার সাথে প্রেম করেন তাহলে যে কোনো সময় তার বাসায় যেতে পারবেন, তার পরিবারের সাথে কথোপকথন করতে পারবেন, এতে তো আর কোনো সমস্যা হবে না। আমি বললাম, হ্যাঁ এটাও তো ঠিক আছে। এবং এরপরে যেটা হইলো, আমি তখন একদিন নিজেই তাকে মানে তার সাথে কথা বলার সুযোগ নিলাম, এবং সুযোগ নেওয়ার পরে আমি তার ডিরেক্টলি প্রেমের প্রস্তাব দিলাম। এখানে একটা কথা বলে রাখি ভালো ভাই, এইটা আমাকে ওই সময় সবচেয়ে বেশি অবাক করেছে। আমি যখন তাকে প্রেমের প্রস্তাব এবং বিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সে আমার দিকে তাকায় বলে, আপনি বাঁচবেন কয়দিন, আপনার হয়াত আছে কয়দিন, মানে আপনি বাঁচবেন কয়দিন, আপনার হয়াত আছে কয়দিন। এই কথাটা শুনে না আমি অবাক হলাম যে এইটা কিভাবে সম্ভব, এই মেয়ে এটা কীভাবে বলতে পারে যে আমি বাঁচবো কয়দিন, আমার হয়াত আছে কয়দিন। তার মানে কি, তার মানে কি সে আমার অতীত সম্বন্ধে জানে, আমার পরিবার সম্বন্ধে জানে? আমার ভিতর তখন সন্দেহ বেড়ে গেল যে এই মেয়ে তাহলে কে, এটা আমি ধারণা করলাম। পরে হাসি বলতেছে, আমি বললাম, বাঁচবো যা কয়দিন তা কয়দিন তোমারই নিয়ে বাঁচবো, সমস্যা কি, তোমার সাথে থাকবো, তুমি কি আমার সাথে থাকবে না? বলে, না স্যার, আপনার মতো একজন সুদর্শন ছেলেরে কে না বিয়ে করতে চাইবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে। আমি বললাম, চিন্তা কিসের চিন্তা করবা? বলে, আপনি আমাকে একটু চিন্তা করার সময় দেন, আমি একটু চিন্তা ভাবনা করি এবং এরপর আপনাকে জানাবো। তাম ঠিক আছে, তাহলে আমাকে জানাইও। এইভাবেই 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল। একটা সময় আমি তারে বারবার বিরক্ত করি, কী ব্যাপার শিরিন, তুমি কিছু বললা না যে, আমার যে কিছু বললা না। একটা পর্যায়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে প্রেম করব, কিন্তু আমার শর্ত আছে। আমি বললাম, শর্ত? কিসের শর্ত? বলে, শর্ত হচ্ছে আমি আপনাকে বিয়ে করব না। পরে আমি বললাম, এটা তুমি কী ধরনের কথা বলো, তুমি আমাকে বিয়ে করবে না? বলে, হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব না, কিন্তু আমি আপনার সাথে প্রেম করব। আর আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনি আমার সম্বন্ধে খুব বেশি জানার চেষ্টা করবেন না, আমার সম্বন্ধে খুব বেশি জানার চেষ্টা করবেন না, আমি আপনাকে বিয়ে করব না, আমি আপনার সাথে প্রেম করব। এখন এই কথাগুলো ভাই আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হলো, যে কি বলে প্রেম করবে, বিয়ে করবে না, এবং তার সম্বন্ধে আমাকে খুব বেশি জানতেও দিবে না, তার সম্বন্ধে খুব বেশি জানার চেষ্টা করাও যাবে না। সব কিছু মিলিয়ে না আমার ভিতর তখন বিষয়টা যেন একটু কেমন ঘোলাটে মনে হচ্ছে, যে না তাহলে মনে হয় এখানে কোনো না কোনো একটা অন্য সমস্যা আছে। আমার কথা হচ্ছে, ঠিক আছে তাহলে আগে অন্তত প্রেমটা শুরু করি, এবং প্রেম ভালোবাসা করলে পরে অনেক কিছুই ভালোবেসে জয় করা যায় ভালোবাসার মানুষের কাছ থেকে। ওর সাথে প্রেম ভালোবাসা করে আস্তে আস্তে করে ওর ফ্যামিলিতে যাব, এবং প্রয়োজনে ওর ফ্যামিলিকে ধরে আমাকে বিয়ে করে ফেলবো। এইরকম একটা চিন্তা ভাবনা করে আমি তখন তার সাথে এই প্রেমের সম্পর্কে জড়াইলাম। এবং আলহামদুলিল্লাহ প্রেমে জড়ানোর পরে আমাদের কখন কথাবার্তা হতো চিঠির মাধ্যমে। ওরে আমি চিঠি লিখতাম, ও আমারে চিঠি দিত, আমি ওরে চিঠি দিতাম, ও আমারে চিঠি দিত। এরকম করে দীর্ঘ প্রায় 4-5 মাসের মতো আমি ওর সাথে সম্পর্কে থাকি, এবং 4-5 মাস আমাদের সম্পর্কটা খুবই গভীর থাকে, এত গভীর থাকে বলার মতো না।
ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, দুজনের মাঝে এক গভীর প্রেমের সম্পর্ক। কিন্তু সম্পর্ক যেমনই হোক ভাই, ও কখনোই তার শরীরে আমাকে হাত দিতে দেয় না। ধরেন কোনো একটা রেস্টুরেন্টে বসছি বা কোনো একটা নীরব জায়গায় বসছি, আমি ওর সাথে কথা বলতেছি, যেহেতু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি চাইলে তো ওর গায়ে হাত দিতে পারি, বা যেটা নর্মালি করে ওর গায়ে আমি হাত দিতে পারি না। এবং যদিও কখনো ওর গায়ে আমি হাত দিই, ওর গায়ের মানে শরীরটা, আমি আপনাকে বলবো, আপনাকে ওই সাপের শরীরে হাত দিয়েছেন কিনা, সাপের শরীরটা যেরকম পিছলা থাকে, ঠান্ডা থাকে, এইরকম ওর শরীরটা অনেকটা পিচ্ছিল টাইপের এবং ঠান্ডা, অনেক ঠান্ডা। যতই গরম পড়ুক ওর শরীর থেকে কখনো ঘাম বের হয় না। অ্যান্ড আমার ভিতরে এই জিনিসগুলো তারপরেও মনে হইতেছে, তাইলে এটা কি, বিষয়টা কি। এরকম করতে করতে আমি তার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছি, মানে কিভাবে একটা সম্পর্ক করা যায়, মানে বিয়ে শাদীর মতো একটা বিষয়ে যাওয়া যায়, ওইভাবে ট্রাই করতেছি। এমন করতে করতে একদিন হলো কি, এর কিছুদিন পরে ও আমারে একটা মানে প্রস্তাব করলো যে ঠিক আছে, আমি যে তারা এরকম করেই বিয়ে করতে চাই, সে আমাকে 2 মাস পরে বিয়ে করবে। এই 2 মাস পরে সে আমাকে বিয়ে করবে, এবং 2 মাস আমি যাতে আমি 2 মাসে সে যা করে আমি যাতে এগুলো মানুষের কাছে না বলি। কথা খেয়াল করেন যে 2 মাস সে আমার সাথে যা করবে বা যেটা করবে, এইটা যাতে আমি গার্মেন্টস বা অন্য কারো কাছে বিষয়গুলো শেয়ার না করি। আমি বললাম কী করবা 2 মাসে? বললো 2 মাসে কী করবে, এটা আমি যখন করব তখনই দেখবা, কিন্তু কাউকে বলতে পারবা না। তাই আমি বললাম ঠিক আছে, বলতে পারবো না। এখন মাঝে মাঝে হলো কি, ও আমাকে বলে আমি রাতে তোমার সাথে থাকবো। আমি কিন্তু সিঙ্গেল বাসায় থাকতাম, একা বাসায় থাকতাম। আমি যেহেতু টাকা পয়সা ভালো ইনকাম করতাম, ফ্যামিলি অবস্থাও ভালো ছিল, পরিবার তো আমার টাকা দেওয়া লাগতো না, এই জন্য যা বেতন পাইতাম সব নিজেই খরচ করতাম, যার জন্য আমি সিঙ্গেল বাসায় থাকি। ও আমাকে বলে আমি তোমার সাথে থাকবো। এই যে 2টা মাসের ঘটনা বলতেছি। আমি বললাম যে তুমি থাকবা মানে আমার সাথে, আমরা তো বিয়ে করি নাই। বলে তুমি তোমার খাটে থাকবে, আমি নিচে থাকবো। যে কেন? বলে কারণ আছে, আমি তোমাকে আজকে রাতে একা থাকতে পারবো না। ওই রাতটা ছিল অমাবস্যার রাত। অমাবস্যার রাত ছিল, আমার মনে আছে, একদম চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যার ওই রাতে ও গার্মেন্টস ছুটি হওয়ার পরে আমার সাথে আমার বাসায় গেছে, এবং বাসায় যাওয়ার পরে ও নিচে খুব সুন্দর করে বিছনা করছে, আমি উপরে ঘুমাইছি, শুইছে, ও নিচেই শুইছে। আমি একটা সময় বলতেছি, শিরিন একটা কাজ করো, তুমি উপরে চলে আসো, আমি নিচে শুই। বলে না না না, তুমি উপরে শো, আমি নিচে শুই। এবং উপরে শুতে রাত্রেবেলায় হঠাৎ করে আমার দরজাকে জানি ধাক্কাচ্ছে, দরজা ধাক্কাচ্ছে এবং ডাকতেছে আমার নাম ধরে, এই মৃদুল মৃদুল বলে ডাকতেছে। এবং কণ্ঠটা আমার সাথে ওইখানে কাজ করা আমার এক সহকারীর মতো মনে হলো, যে আমার সাথে ওখানে কাজ করে, ওর কণ্ঠের মতো মনে হলো। আমি যখন উঠছি, উঠার পর আমার বলতেছে দরজা খুলো না। আমি বললাম কেন? বলে দরজা খুলো না, আমি খুলতেছি। আমি বললাম এত রাতের বেলায় কে দরজা ধাক্কাইতেছে, দরজা আমি খুলবো না, তুমি খুলবা? ও বলে হ্যাঁ আমি খুলবো, আমি বাইরে যাব, কিন্তু আমি বাইরে যাওয়ার পরে তুমি কখনো আমার সাথে আসবা না, এবং যতক্ষণ না পর্যন্ত আমি বাইরে থেকে ভিতরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি বাইরে আসার চেষ্টা করবা না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যাব না। এই বলার পরে ও তখন ও তো আমাকে শর্ত দিয়ে রাখছে, ও যা করবো আমাকে এগুলো মানতে হবে। ও তখন বাইরে গেছে, এবং বাইরে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে বাইরে প্রচণ্ড তুফান হচ্ছে। একটা তুফানের যে শব্দ না, শ্বশুর 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 এরকম শব্দ আসতেছে। তো বিল্ডিং ঘর ছিল, আমি চিন্তা করতেছি কী ব্যাপার, বাইরে এরকম শব্দ কেন? ও পাক্কা 30 মিনিট পরে আসছে, এবং 30 মিনিট পরে আসার পরে একটা মানুষ অনেক কাজ করলে, ধরেন যারা হার্ডওয়ার্ক করে, ধরেন মাটি কাটে, একটা মানুষ মাটি কাটলে তার যেরকম শরীর থেকে ঘাম বের হয়, তার এরকম একটা রাগান্বিত, সে খুব রাগান্বিত একটা ভাব করে ভিতরে আসছে। আসার পর আমার বলে দরজা লাগাই দাও। আমি দরজা লাগাই দিছি। ও শুইয়া এরকম করে করে জোরে জোরে নিঃশ্বাস নিতেছে। কী রে, এরকম করে নিঃশ্বাস নিচ্ছে কেন? আমি বললাম কিছু হয়েছে শিরিন? বলে না, তুমি ভিতরে যাও, তুমি শুয়ে পড়ো। খুব রাগ করে বলো তুমি শুয়ে পড়ো। আমি তখন শুয়ে পড়ছি, এবং সকালবেলা ওঠার পরে সব কিছু নর্মাল। রাতের বেলায় যে ঘটনা ঘটছে বা যা হয়েছে এগুলো কোনো কিছুই সে আর ওভাবে নিচ্ছে না, খুব নর্মালি আমার সাথে কথা বলতেছে। গার্মেন্টসে গেলাম, আমি আমার কাজে গেলাম, ও ওর কাছে গেছে, এবং কাজে যাওয়ার পরে সেদিন আবার আমাদের রাত পর্যন্ত কাজ হয়েছে, রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত কাজ হওয়ার পরে ওই জন্য করলো কি, আমারে বলে আমি তোমার বাসায় দিয়ে আসবো। আমারে বলে ও বাসায় দিয়ে আসবে। আমি বলি তুমি আমার কেন বাসায় দিয়ে আসবা, আমি তোমার বাসায় দিয়ে আসবো। ও বলে না, আমি তোমার বাসায় দিয়ে আসবো। তো বললাম ঠিক আছে চলো। ও আমার বাসায় দিছে, এবং বাসায় ঢুকিয়ে দেওয়ার পর আমার বললো যে রাতের বেলায় যাই কিছু হবে, যেটাই হবে, তুমি কখনো দরজা খুলবা না, মনে থাকবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দরজা খুলবো না। বলে ঠিক আছে তাহলে তুমি যাও। এই বলে আমি বললাম যে রাতে 11টা বাজে তুমি কেমনে যাবা? ও বলে আমি যেতে পারবো, তুমি টেনশন করো না, তুমি তোমার ঘরে যাও। আমি ঘরে গেলাম, শুইলাম, আমার জাস্ট ঘুমটা লেগে আসছে। হঠাৎ করে আমি দেখতেছি ওই যে গতকালকে আমাকে যেরকম ডাকছিল একইভাবে আজকেও ডাকতেছে, যে মৃদুল, এই মৃদুল, 2টা ডাক দেয়, এবং অনেকক্ষণ পরে বলে দরজা খোল, এটা বলে।
তো ও তো আমার বলে দিছে যে রাতের বেলা আমাকে যদি কেউ ডাকে বা যতই কিছু হোক আমি যাতে কখনো দরজা না খুলি এবং বাইরে যাওয়ার চেষ্টা না করি। তাহলে আমি বুঝতে পারছি যেন আমার মানা করছে আমি যাব না। অনেকক্ষণ পরে মানে আপনার এরকম অনেকবার ডাকাডাকি করছে, আমি বেরোই নাই। শেষ রাতের দিকে প্রায় আপনার রাত 2টা কি 3টা বাজে এরকম সময়ের ভিতরে এবার আমাকে ডিরেক্টলি শিরিন ডাকতেছে। মানে শিরিনের কণ্ঠে আমাকে ডাকতেছে যে এই মৃদুল দরজা খোলো। শিরিন বলতেছে এই মৃদুল দরজা খোলো। যখন এটা বললো আমি তখন বললাম কি রে, শিরিন আসছে, মনে হয় কোনো না কোনো সমস্যা হয়েছে বা ও বাসায় ঢুকতে পারে না বা কিছু একটা। আমি তখন গিয়েই দরজাটা খুলছি, খোলার পরে দেখেই ওর চোখগুলো একদম লাল লাল হয়ে আছে, রক্তবর্ণ হয়ে আছে। আমাকে একটা থাপ্পড় মারছে ওইখানে। আমি ভিতরে, ও বাইরে থেকে একটা থাপ্পড় মেরে বলতেছে দরজা লাগা এমনি। এবং ওই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভয় লাগাই দিচ্ছে ভাই। এটা যখন বলছে, বলার পরে আমি দরজাটা লাগাই দিছি, ধাপ করে দরজাটা লাগাই দিছি। কি হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারতেছি না। এবং এরপরে বাইরে ওই সেদিনকার মতো শু শু শব্দ। পরে আমি বুঝতে পারলাম না কি রে এটা কী হইলো। ওই সময় কিন্তু আমি শিরিনকে আমার জীবন দিয়ে ভালোবেসে ফেলাইছি, মানে এত ভালোবাসছি বলার মতো না, অনেক ভালোবেসেছি ওরে আমি। পরে সকাল হয়ে যাওয়ার পরে আমি হাত মুখ দিয়ে আমি গার্মেন্টসে গেলাম। ও তখন গার্মেন্টসে, শিরিন গার্মেন্টসে। তো আমি বললাম যে শিরিন তোমার সাথে আমার কথা আছে। বলে হ্যাঁ বলো। আমি বললাম কালকে রাতে কী হয়েছে? বলে কালকে রাতে তুমিই না জানো কী হয়েছে। আমি বললাম তুমি কালকে রাতে আমার গেটের সামনে গেলা, ডাক দিলা, আমি দরজা খুললাম, এরপর আমাকে থাপ্পড় মারলা। বলে হ্যাঁ মারছি তো। কেন মারছো? মানে তোমাকে যে বললাম দরজা না খোলার জন্য, খুললা কেন? আমি বললাম আরে তুমিই ডাকছো, তা আমি খুলবো না? ও আমার বলে আমি কেন? আমি বলছি বাইরে যাই হোক যেটাই হোক তুমি দরজা খুলবা না, তাহলে খুললা কেন? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে খুলছি তো, আমার অপরাধ হয়ে গেছে? বলে হ্যাঁ অপরাধ হয়েছে এবং এই জন্যই থাপ্পড় দিছি, রাগ করছো? আমি বললাম না রাগ করি নাই। আচ্ছা ঠিক আছে তুমি কাজে যাও। ও তখন কাজে গেলো, আমি তখন আমার ডেস্কে গেলাম, আমার অফিসে গেলাম। এবং যাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছি যে বিষয়টা তো আমার কাছে ভালো মনে হয় না। বিষয়টা আমার কাছে তখন পরিপূর্ণভাবে নেগেটিভিটি আমার মাথায় চলে আসছে। মানে যেটা আমার ধারণা, যেটা আপনি ধারণা করছেন সেটা আমিও ধারণা করতেছি যে না এই সম্ভবত অন্য কিছু হবে বা এরকম হবে কেন। সেদিন আমি তার সাথে ডিউটি শেষ করলাম। ডিউটি শেষ করার পরে সন্ধ্যার দিকে 6টার দিকে ডিউটি শেষ হলো। হওয়ার পর আমি বললাম শিরিন আমি তোমার বাসায় যাব। আমাকে বলে না আমার বাসায় যাওয়া যাবে না। আমি বললাম শিরিন তুমি কি আমাকে বলবা? ও আমাকে বলে কেন? আমি শিরিন। আমি বললাম তাহলে কালকে রাতের ঘটনাটা আমাকে অনেক ভয় দেখাচ্ছে। ও আমাকে বলে দেখো আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, শুধু একটা কথা বলি, আমার এই কথার উপরে তুমি আর কোনো কথা বলো না। তুমি যদি এই 2টা মাস বেঁচে থাকতে পারো তাহলে তুমি অনেকগুলো দিন বাঁচবা। আর এই 2টা মাসের যদি কোনো না কোনো কারণে তুমি মারা যাও বা একটা ভয় পাও, তোমার এমন একটা রোগ হবে যে রোগটা সারা জীবন থেকে যাবে। তুমি কি চাও যে তোমার এরকম কোনো রোগ হোক বা তুমি মারা যাও? আমি বললাম যে না এটা তো আমি চাই না। ও বলে তাহলে 2টা মাস বেঁচে থাকো, এরপরে তুমি আমাকে বিয়ে করতে পারবে। আমি কথা দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব, এটা আমি তোমাকে কথা দিলাম। সো তোমার আর এটা নিয়ে আর টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি বললাম মানে আমি ওর কথাবার্তা না কিছু বুঝি না ভাই। এরপরে ও বাসায় গেল, আমি আমার বাসায় আসলাম। আসার পরে সারাটা রাত, ওই দিন রাতে আর আমাকে ডাকাডাকি করে নাই বা আমার কোনো ঝামেলা হয় না, কিন্তু সারাটা রাত আমি ঘুমাইতে পারলাম না। যেটা কি হইলো কেন হইলো, মানে আমার না বিষয়গুলো খুব মানে অবাক লাগতেছে যে এটা কিভাবে হলো। এবং এরপরে ও আমার শুধু বারবার বলতো দেখো এই ঘটনাগুলো কারো কাছে বলা যাবে না, এই ঘটনাগুলো কারো কাছে বলা যাবে না, তুমি 2 মাস পরে আমি তোমাকে বিয়ে করবো, কথা দিলাম। আমিও এই ঘটনাগুলো কারো কাছে বলতেছি না। এবং এই 2 মাসে আমার সাথে আরও অনেক ধরনের ঘটনা ঘটছে, অনেক ধরনের ঘটনা ঘটছে আমারে, মানে বিভিন্ন জায়গায়। যেমন আমাকে একবার কুকুরে দৌড়ে দিতে শুরু করছে। আমি সকালবেলা মানে ভোরে আপনার গার্মেন্টসে যাব, তো গ্রাম এগুলো তো একটু বস্তি এলাকার মতো। আমি উঠে গার্মেন্টসের দিকে রওনা দিছি, ভাই আমার 3টা কালো কুকুর, একদম নিষ্কালো কুকুর দৌড়ে দিতে শুরু করছে। হঠাৎ করে আমার সামনে শিরিন এসে দাঁড়াইছে। মানে এইভাবেও কোত্থেকে আসছে, কিভাবে আসছে আল্লাহ মাহবুব ভালো জানে। ও আমার সামনে এসে কুকুরগুলোরে যা সর, এই সর সর বলতেছি, এরকম করে যখন ধমক দিয়েছে কুকুরগুলো চলে গেল। আমি বললাম কি ব্যাপার তুমি এখানে? ও আমাকে বললো গার্মেন্টসে যাচ্ছি। তো গার্মেন্টসে গেলে হঠাৎ করে আমার সামনে কোত্থেকে দৌড়ে, মানে ও মনে হয় কি জানেন হঠাৎ করে আমার সামনে আসছে, মানে বাতাসের মতো আসছে। পরে আমার বলে আচ্ছা যাই হোক হয়েছে, কুকুর তো চলে গেছে, চলেন গার্মেন্টসে চলেন। আমার সাথে গার্মেন্টসে গেল। এবং ওই সময়টাতে আমি তাকে প্রচুর ডাউট করতেছি। আমার চিন্তা ভাবনা হচ্ছে কোনো মতে 2টা মাস কেটে যাক এবং 2 মাস পরে সে আমাকে বিয়ে করবে। ও আমাকে শুধু একটা কথাই বলছে, আমার বাবা অনেক বড় একজন কবিরাজ, যার জন্য আমি অনেক কিছু বুঝি। আমার মাঝে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা কাজ করে। আমি জানি তুমি আমাকে কেন বিয়ে করতে চাও, তোমার গ্রামে তোমার এগুলো কিন্তু সব আমারে বলে, মানে বলতেছে। তা আমি ওরে বলি যে কীভাবে, তুমি জানো কীভাবে? ও বলে আমার আব্বা কবিরাজ ছিল, অনেক কিছু আমি বুঝি, আমার ভিতরেও কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা থেকে আমি জানি। কিন্তু 2টা মাস বেঁচে থাকো, এরপর আমি তোমার বিয়ে করবো এবং তোমার সাথে আমি খুব সুন্দর একটা সংসারও করব, তুমি চিন্তা করো না।
এইভাবেই 2টা মাস আমার জীবনে আরও অনেক ঘটনাগুলো, এই ঘটনাগুলো বলতে অনেক লেট হবে। এরকম ছোট ছোট অনেকবার আমাকে মৃত্যুর কূপ থেকেও ফিরে আনে, অনেকবার বড় ধরনের, মানে একবার এরকম হয়েছিল যে মানে ট্রাকে চাপা মারতেছিল, এরকমও জায়গা থেকেও বাঁচাইছে। বিভিন্ন জায়গা থেকে বাঁচানোর পরে 2টা মাস কেটে গেল, এবং 2 মাস কাটার পর আমি তাকে বারবার বলতেছি, কী ব্যাপার শিরিন, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করব, কী ব্যাপার? ও বলে, একদিন আমাকে বলতেছে, দিনটা ছিল শনিবার, শুক্রবারে বন্ধ ছিল, শনিবারে গার্মেন্টস থেকে যাওয়ার সময় ও আমাকে বলে, আমি তোমাকে একটা চিঠি দিয়ে যাব, এই চিঠিটা তুমি আজকে খুলবা না, এটা 2 মাস পার হওয়ার পরে, আজকে আর খুলবা না, এটা নিয়ে গিয়ে তুমি আগামী দিন চিঠিটা খুলবা, আগামী দিন সকালে গার্মেন্টসে আসার আগে চিঠিটা খুলবা, এর আগে কিন্তু খুলতে পারবে না, খবরদার। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এর আগে এই চিঠি খুলবো না, আগামী দিনে খুলবো। তো ও আমাকে বললো, ওখানে নাকি আমাদের বিয়ের দিন ডেট এগুলোও লিখে রাখছে, সব কিছু লিখে রাখছে ওইখানে। তো লিখে রাখার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এটা পাইছি, চিঠিটা পাইছি। পাওয়ার পরে আমি আর চিঠি সারাটা রাত খুলি নাই, যে এটার মধ্যে কী লেখা আমি তো আর তা জানি না। তো এটা আমি আর না খুলে সারাটা রাত কিন্তু আমি ঘুমাইতে পারিনি, চিঠির মধ্যে কী লেখা, কেন সে আমাকে এটা রাতের বেলায় খুলতে মানা করলো। এবং তার সাথে আমার ফোনেও কোনো যোগাযোগ নেই, ওই সময় মোবাইল ফোন নাই, যে মোবাইল ফোন হয়তো মানে ওরকমভাবে হাতে হাতে না। তো আমি তার ফোন দিয়েও তো জিজ্ঞেস করতে পারি যে এটা কী। সারাটা রাত আমি চিঠিটা নিয়ে বসে আছি, সকালে ফজরের আজান দিচ্ছে, আমি নামাজ পড়ছি, নামাজ পড়েছে, নাস্তা করে তারপর আমি চিঠিটা খুলছি। এবং চিঠি খোলার পর আমি যেটা দেখলাম, চিঠির মধ্যে একটা অ্যাড্রেস দেওয়া, এবং অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের একটা ঠিকানা, ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের একটা ঠিকানা। ওই ঠিকানা, মানে ঠিকানা দেওয়া যে আমি এই জায়গায় আছি, তুমি আমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়া তুমি আমার বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, মানে তার পুরো ঠিকানাটা ওখানে দিল। এবং পুরো ঠিকানাটা দেওয়ার পরে, এবং আমি তখন অবাক হলাম, কী ব্যাপার, এটা তোমার মুখেও বলতে পারতো, এবং মুখে না বলে ও আমাকে এরকম ঠিকানাটা কেন দিল বুঝতে পারলাম না। পরে গার্মেন্টসে গেলাম, এবং গার্মেন্টসে গিয়ে ওই দিন দেখলাম তো ও আর গার্মেন্টসে নাই, মানে ও আর ওই দিন গার্মেন্টসে আসে নাই। এবং গার্মেন্টসে না আসার পরে আমি দুপুরের দিকে, মানে লাঞ্চের সময় ছুটি নিয়ে নিছি, ও যেহেতু আসলো না, ছুটি নিয়ে ও যে বাসায় থাকতো বাসার দিকে গেলাম, যে কী ব্যাপার, ও ঠিকানা দিয়ে আজকে আসলো না, নাকি কোনো সমস্যা হলো না, ও গ্রামে চলে গেছে। তো যে বাড়িতে আমি ওকে অনেকবার বাড়ির গেটে নামাই দিছি, ওকে ওই বাড়ির মধ্যে আমি ঢুকলাম, মানে দিলাম। ওই দিন বাড়ির গেটটা ভিতর থেকে লাগানো, মানে গেটের ভিতর থেকে লাগানো, আমি দরজা থাপ্পড় দিলাম কয়েকটা, লোহার গেট ছিল। পরে একটা দারোয়ান এসে গেট খুলে দিছে, দারোয়ানের পোশাক পরে একজন লোক এসে গেট খুলে দিল। দেওয়ার পর আমি বলেছি, কোথায় যাবেন? আমি বললাম, শিরিনের কাছে যাব। বলে, শিরিন? আমি বললাম, জি। বলে, এখানে তো শিরিন নামের কেউ থাকে না, এটা তো একটা ডাক্তারের বাড়ি। আমি বললাম, ডাক্তারের বাড়ি? বলে, হ্যাঁ। আমি বললাম, ডাক্তারের বাড়ি ঠিক আছে, ডাক্তার থাকে, কিন্তু ডাক্তারের বাড়িতে ভাড়া থাকে শিরিন নামের একটা মেয়ে, গার্মেন্টসে চাকরি করে, অমুক গার্মেন্টসে। পরে আমারে বলে, কি বলেন আপনি, এখানে কোনো গার্মেন্টসের মেয়ে থাকে না, এটা ডাক্তারের বাড়ি, ডাক্তারের ফ্যামিলি এখানে থাকে। আমি বললাম, ভাই আপনি এগুলো কী বলতেছেন? আমি 100 বারেরও বেশি সময় ধরে তাকে এখানে নামাইছি, ও গেটের ভিতরে ঢুকছে, গেটে গেল। পরে বলতেছে, ভাই জানতো প্লিজ, মাথা খারাপ করে না, এটা একটা ডাক্তারের বাড়ি, এখানে কোনো গার্মেন্টসের মেয়েটা এখানে কেউ না, আমার স্যার থাকে, ম্যাডাম থাকে, ম্যাডামের ছেলে মেয়েরা থাকে, ম্যাডামের মেয়ের কারণ আমি শিরিন নাই, এবং ম্যাডামের মেয়েরা সবাই পড়াশোনা করে, ওরা কেউ গার্মেন্টসে চাকরি করে না। দারোয়ান আমাকে আর গেটের ভিতরে ঢুকতে দিল না, এবং ঢুকতে না দেওয়ার পরে আমি ওইখান থেকে ডিরেক্টলি আবার গার্মেন্টসে গেছি। গার্মেন্টসে যাওয়ার পরে ওই আফুটা, যার আন্ডারে সে কাজ করতো, ওই আফুরে যা বললাম যে, আফু এই ঘটনা, ও কোথায়? বলে, ও তো কালকে চলে গেছে, বলে গেছে ও গ্রামে যাবে। বললাম, গ্রামে যাবে বলছে? বলে, হ্যাঁ, ও বলছে ও গ্রামে চলে যাবে, আপনারা বলে নাই? আমি বললাম, না, আমারও গ্রামের ঠিকানা দিয়ে গেছে, কিন্তু ও গ্রামে গেছে এটা তো আমি জানতাম না। বলে, হ্যাঁ, গ্রামে চলে গেছে। আমার ভিতর তখন খুব কষ্ট হলো যে ও এটা কী করলো, মানে আমাকে বলতেও তো পারতো যে আমি গ্রামে চলে যাচ্ছি বা গ্রামে চলে যাব। যাকে আমি ওই দিন গার্মেন্টসটা করলাম, করে আমি বিকালবেলা ছুটি নিলাম। ছুটি নিয়ে এর পরের দিনে আমি তখন ওই চাষারার যে ঠিকানা আমাকে দিয়েছিল নারায়ণগঞ্জের, ওই ঠিকানাতে আমি তখন রওনা দিলাম। এবং ওই ঠিকানা অনুযায়ী আমি ওই গ্রামে গেলাম, ওই বাড়িতে গেলাম। এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমি ঠিকানা অনুযায়ী ওই বাড়িতে যাওয়ার পরে জানতে পারি, ওই গ্রামে, মানে ওই বাড়িতে শিরিন আক্তার বলে একজন মেয়ে আছে। তো আমি তখন মানে ডিরেক্টলি বাড়িতে গেছি, আমাকে যে ঠিকানা ছিল বাড়িতে উঠানে গেলাম। যাওয়ার পরে ওর বাবার নাম নেওয়া আছে, বলে, অমুকের বাড়ি। বলে, হ্যাঁ। তো ওনার সাথে কথা বলে বললাম যে, কাকা আমি শিরিনের সাথে দেখা করতে আসছি। পরে উনি বলে, শিরিনকে আপনি কী করে চিনেন? আপনি কথাগুলো খেয়াল করেন। এভাবেই বলে যে, আপনি শিরিনকে কী করে চিনেন? আমি বললাম, শিরিনকে কীভাবে চিনি, মানে শিরিন আর আমি তো একসাথে অনেকগুলো বছর চাকরি করছি ঢাকাতে। পরে হাসে দিয়ে বলে, শিরিনের সাথে আপনি অনেকগুলো বছর ঢাকাতে চাকরি করছেন? কী বলেন এটা আপনি? আমি বললাম, হ্যাঁ, ওর সাথে আমি অনেকগুলো বছর ঢাকাতে চাকরি করছি, ও আর আমি গার্মেন্টসে চাকরি করছি ঢাকাতে। বলে, গার্মেন্টসে? আমার মেয়ে তো কখনো গার্মেন্টসে চাকরি করে নাই, আর আমার মেয়ে তো আমি ছাড়া কখনো ঢাকাতে যায়ও নাই।
আমার মেয়েকে শুধু আমি ঢাকা একবার একটা কবিরাজের বাড়িতে নিয়ে গেছিলাম, আমার মেয়ের একটু মানে জিন ভূতের সমস্যা আছে এই জন্য। এছাড়া তো আমি কখনো ওরে ঢাকাতে নিয়ে যাইনি, ও তো কখনো ঢাকাতে গার্মেন্টসে চাকরি করে নাই। আপনি এগুলো কী বলতেছেন উল্টাপাল্টা কথা? ভাই আমার মাথা তখন আসমানটা ভেঙে পড়লো, কী রে এগুলো আমার সাথে কী হচ্ছে। একবার ওর বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর জানতেছি এটা ওর বাড়িই না, এটা কোনো এক ডাক্তারের বাড়ি। এখনও আমাকে যেই ঠিকানা দিয়ে আসছে ওই ঠিকানা আসার পরে জানি শিরিন আক্তার বলে একজন মেয়ে আছে, কিন্তু এই মেয়ে ওইটা না। পরে আমি বললাম যে কাকা কিছু মনে করবেন না, আমি আপনাকে আসলে সব কথা বলতে পারতেছি না, আমি আপনার ছেলের মতো, আমি ঢাকায় অমুক গার্মেন্টসের মানে এতে চাকরি করি, আমার বাড়ি হচ্ছে রংপুরে, মানে আমি কি আপনার মেয়েকে একটাবার দেখতে পারি? আমার বলে না না, আমি তো এরকম পর পুরুষের সামনে আমার মেয়েকে আনবো না, আপনাকে আমি চিনি না জানি না, আমি আপনাকে কীভাবে এখানে আনবো না, এটা হতে পারে না। আমি তখন বললাম দেখেন আপনি আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। বলে না 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 বাবা আপনি যান, আমাকে ওখান থেকে উনি বিদায় করে দিল। আমি পুনরায় আবারও ঢাকাতে আসলাম, ঢাকাতে আসার পরে ওই যে অপারেটর আপুর আমি জানি না, আপু আপনি আমার সাথে চলেন। শিরিনের বাবা বলতেছে শিরিন নাকি কখনো গার্মেন্টসে চাকরি করেই নাই এবং ও নাকি কখনো ঢাকাতে ওভাবে আসেই না একা একা। বলে এটি কী বলেন আপনি? আমি বললাম হ্যাঁ, আজ ঠিক আছে যাবো। এরপরের দিন ওই যে অপারেটর আপু ছিল, আপুরে নিয়ে আমি আবার ওই নারায়ণগঞ্জে গেলাম এবং যাওয়ার পরে ওই বেটা তখন রেগে গেল, মানে শিরিনের বাবা, এই আপনি আবার আপনার কোন মেয়েকে নিয়ে আসছেন? আবার মেয়েটা বলতেছে মানে আফুটা বলতেছে দেখেন আমি তো আপনার বয়সী হব, আমারও তো নিজেরও ছেলে মেয়ে আছে, আপনি আমার কথা রাগ করেন না, আমি একটু শিরিনের সাথে দেখা করতে চাই। ঠিক আছে আমার ভাই ও আমার ছোট ভাই ও যাবে না, ও থাকবে, আপনি তো মেয়ে, ও তো মেয়ে, আমি একটাবার শুধু আপনার সামনে মেয়েটার সাথে দেখা করতে চাই। তো এই লোকটা তখন মানে লোকটা রাজি হলো না, ওই যে লোকটার যে ওয়াইফ ছিল মানে শিরিনের মা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসেন। পরে শিরিনের মা ভিতরে নিয়ে গেল, ভিতরে গেছে এবং ভিতরে যাওয়ার পরে যেটা ঘটলো, ভিতরে যাওয়ার পরে ওনারা অনেকক্ষণ ধরে ভিতরে ছিল, থাকার পরে উনি আসছে, ওই আপাটা ভিতর থেকে আসছে এবং আসার পরে সে প্রচুর ঘামাচ্ছে, মানে প্রচুর ঘামাইতে গেলে আমরা বলে যে ভাই চলেন এখান থেকে, মিতুল ভাই চলেন। আমি বললাম কী হইলো, আমরা শিরিনের সাথে দেখা করবো না? বলে হ্যাঁ করবেন, পরে আসেন। তাই আমি বুঝতে পারলাম না কী ব্যাপার, মানে আমাকে এরকম করে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে কেন? তুমি যখন আমাকে নিয়ে আসলো আমি যে ঠিক আছে চলে আসবো, ঠিক আছে আমি চলে আসবো। এরপরে তার ওখান থেকে আমি চলে আসছি এবং আসার পরে যেটা হইলো মানে সে কোনো কথা বললো না, পুরো এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আসছে, কোনো কথা বলে না গাড়িতে। আইসা আমারে বলে ভাই আপনি আমার বাসায় চলেন, আজকে সন্ধ্যা হয়ে গেছে। আমি বললাম যে বাসায় না, আমার বাসায় কেন, আমার বাসায় চলেন। পরে উনি আমাকে ওনার বাসায় নিল, ওনার ছেলে আছে, মেয়ে আছে, হাজব্যান্ড আছে। বাসায় যাওয়ার পরে মানে সকালবেলা এই কী বলে রাতের বেলা আমার সাথে একসাথে খাইয়ে উনি আমার বলতেছে মৃদুল ভাই আমি আপনাকে যেটা বলবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি বললাম ভাই অবাক তো আমি হচ্ছি, ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমি পদে পদে অবাক হচ্ছি, আমার তো আর নতুন করে অবাক হওয়ার কিছু নাই, আপনি আমারে বলেন আমি আরও অবাক হতে চাই। পরে বলে আমি ওর সাথে কথা বলেছি। আমি বললাম কি মৃদুল এই আপনার শিরিন ছিল? বলে হ্যাঁ শিরিন ছিল। আমি বললাম কী বলেন আপনি ওর সাথে কথা বলেছেন, ওরে নিয়ে আসলেন না কেন? পরে বলে আপনি যে শিরিনের সাথে গার্মেন্টসে চাকরি করেছেন, যে শিরিন আমাদের সাথে চাকরি করেছে এইটা সেই শিরিন না। আমি বললাম মানি? বলে দেখেন ভাই আমি নিজেও বুঝতে পারতেছি না আমি আপনাকে কি বলবো, ওর চেহারা, ওর কথাবার্তা, ওর সব কিছু এই শিরিন, যেই শিরিন আপনার সাথে আমার সাথে গার্মেন্টসে চাকরি করেছে সেই শিরিন হুবাহুব সেই শিরিন, কিন্তু ও আমাকে চিনেও না, ও কখনো গার্মেন্টসে চাকরিও করে নাই, ও কখনো গার্মেন্টসে যায়ও নাই এবং আমি তাকে গার্মেন্টস সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করাতে সেগুলোর উত্তরও দিতে পারলো না। আমি বুঝতে পারলাম না ভাই বিষয়টা কি। পরে আমি বললাম যে তাহলে আরও ঘটনা আছে, এবার আমি আপনার কাছে বলি, ঘটনা হচ্ছে এইরকম। এবার আমি সব কিছু এই মহিলার কাছে বলে দিলাম যে ও আমাকে যে বাসার ঠিকানা দিয়েছিল, যাওয়ার পরে যাইতে পারে ডাক্তারের বাড়ি এবং সে আমার অতীত সম্বন্ধে জানতে পারতো। আমার পরিবারের বেশিরভাগ মানুষগুলো এই বয়সে মারা যায়, এই বয়সে সমস্যা হয়, মানে সব কিছু বলার পরে উনি তখন মাথায় হাত দিয়ে বলতেছে তাহলে তো এবার নিশ্চিত হয়ে গেলাম এটা কোনো মানুষ না, এটা কোনো পরী ছিল। আমি বললাম মানি? বলে হ্যাঁ, আমি আগে থেকেই ডাউট করছিলাম, সন্দেহ করছিলাম যে ওর মাঝে অন্যরকম কিছু আমি দেখেছি, বাট আমি তারপরও গার্মেন্টসের কাউরে বলি না, সবাই হয়তো ভয় পাবে এই জন্য বলি না, তবে এটা মানুষ না, এটা একটা পরী। আমি বললাম ওটা কী বলেন এটা? বলে হ্যাঁ এটা একটা পরী। আমি তখন ভাই পাগলের মতো হয়ে গেলাম ওর জন্য, মানে পাগল বলতে মানে ও কি মানুষ, ও কি পরী, ও কি, এইটা আমার জানার দরকার নেই, এটা আমি জানতেও চাই না, কিন্তু আমার কথা হচ্ছে আমার ওরে লাগবে। আমি ওরে ছাড়া কোনো কিছুই বুঝি না, মানে আমি ঢাকা শহরে রাস্তা ওরে খুঁজি, শিরিন ওরে ডাকি, মানে রাস্তা ওরে ডাকতেছি, পাগল বেশে ওরে খুঁজতেছি, আমি আর ওরে পাই না, মানে কোথাও আর ওরে আমার পাওয়া, মানে ওরে আমি পাই না, মানে ওর সাথে আমার আর পাওয়া হলোই না।
মানে আমি ওরা পেলামই না। পরে এই পাগলের মতো প্রায় আমি 3-4 মাসের মতো পুরো পাগল থাকি, মানে রাস্তায় ঘুরি এরকম পাগল হয়ে যায়। এবং 3-4 মাস পরে তখন আমি আমার গ্রামে যাই, মানে গ্রামে যাই বলতে আমাকে গ্রামে নিয়ে যায় আমাদের রংপুরে। নিয়ে যাওয়ার পর আমি এরকম ওরে ডাকতাম, মাঝে মাঝে পুকুর কাটে গিয়ে বসে ওরে ডাকতাম, এখানে গিয়ে ওরে ডাকতাম, ওখানে গিয়ে ওরে ডাকতাম, ও শিরিন ও শিরিন ও শিরিন এরকম করে শুধু ডাকতে থাকতাম। তো এরপরে আমার পরিবার আমাকে হসপিটালে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, বাট এতে আসলে ওভাবে কোনো কাজ হয় না। পরে আমাদের এলাকাতে নাম করা আরেকজন কবিরাজ আছে, নাম হচ্ছে গাজী কবিরাজ। আমার দাদি তখন আমারে ওই গাজী কবিরাজের কাছে নিয়ে যায়, যে গাজীর বেটা অনেক ভালো মানের কবিরাজ, তাই গাজীর বেটার কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তিনি আমার সাথে কথা বলে নর্মালি। যাওয়ার পরে তিনি আমাকে বসে আমার নাম টাম সব জিজ্ঞেস করে, এবং করে তিনি আমার চোখের দিকে তাকায় বলে যে আপনি কি ওর সাথে কথা বলতে চান, শিরিনের সাথে? আমি বললাম জি, আমি কথা বলতে চাই। পরে যে হাদিয়া ছিল হাদিয়া দিলাম। দেওয়ার পরে উনি কিছুক্ষণ পরেই মানে ওনার ভিতরেই মানে উনি কথা বলতেছে আমার সামনে বৈশা। হঠাৎ করে ওনার ভিতরে আসছে, আইসা বলতেছে যে কী ব্যাপার মৃদুল, তুমি আমারে খোঁজো কেন? একদম মেয়ের কণ্ঠে, মানে শিরিনের যে কণ্ঠটা ছিল জেনুইনই ওই কণ্ঠটা। পরে আমি কান্না করতে শুরু করে জড়াই ধরে, মানে ওই কবিরাজে জড়াই ধরে কান্না করতেছে, ও শিরিন তুমি আমার ছেড়ে কেন চলে গেলে, আমি তো মরে যাবো, বলে আমাকে ছাড়ো, এখানে গিয়া বসো, কথা বলি। পরে বসার পর আমি বললাম যে শিরিন, আমার সাথে কী হইলো, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলা? ও আমার বলতেছে দেখো, তোমাকে তো আমি ছেড়ে চলে যাইনি, আমি যেই মেয়েটার রূপ ধারণ করে তোমার সাথে সম্পর্ক করেছি সেই মেয়েটার ঠিকানা তো আমি তোমাকে দিয়েছি। তুমি মেয়ের ঠিকানা অনুযায়ী কেন বিয়ের প্রস্তাব পাঠাইলে না? ওই পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাইলে ওই পরিবারের মানুষটা তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হতো। আমি জেনে শুনে বুঝেই তোমাকে ওখানে আমি বিয়ের প্রস্তাব, ওখানে ঠিকানা আমি তোমাকে দিয়ে আসছি। তুমি যাও, আবার গিয়ে ওইখানে তুমি বিয়ের প্রস্তাব দাও, ওইখান থেকে বিয়ের প্রস্তাব দিলে এই তোমাকে বিয়ে করবে, তুমি কোনো টেনশন করো না, তুমি ওখানে চলে যাও। আমি বললাম না, আমি ওখানে যাব না, আমি তোমাকে ভালোবাসি, আমি যদি বিয়ে করি তো তোমারই বিয়ে করবো, আমি তো অন্য কাউরে করবো না। ও বলে দেখো, আমি তো কোনো মানুষ না। আমি বললাম না, তুমি মানুষ না হলে তুমি আমার সাথে খাইলা, আমার সাথে ঘুমাইলা, আমার সাথে তুমি এত সম্পর্ক করলা, আমাদের মাঝে এত কিছু হইলো, এত মধুর স্মৃতি, এগুলো কোনো কথা না, এগুলো হতে পারে না। তুমি কেন না, তুমি মানুষ, তুমি কোনো পরি হতে পারো না। আমাকে বলে তাহলে শোনো, আমি তোমাকে আরও কিছু কথা বলি যেগুলো তুমি জানো না। মূলত ওই গার্মেন্টসের যে মেয়েরা কাজ করে, আমার গার্মেন্টসের মেয়েগুলোকে ভাল লাগে, ওরা অনেক পরিশ্রম করে, ওরা অনেক পরিশ্রমিক, আমার ভালো লাগে, এবং ওদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। ওরা যখন খাবার খেতে আসতো, আমি দৌড় দেওয়া কারো প্লেট থেকে মাছের টুকরো নিয়ে চলে যেতাম, কারো প্লেট থেকে মাংসের টুকরো কামড় দিয়ে নিয়ে চলে যেতাম, মানে কবুতর বেশে আমি ওদের সাথে দুষ্টামি করতাম। এবং এই যে কবুতর বেশে আমি ওদের সাথে দুষ্টামি করতাম, যার জন্য ওরা এটাকে, আমি তো দুষ্টামি করতাম, ওরা এটাতে রেগে গেল, এবং রেগে গিয়ে একদিন আমাকে ওরা বেঁধে ফেললো, আমাকে ধরে বেঁধে ফেললো। এবং বেঁধে ফেলার পরে ওরা আমার দিকে তাকাইছিল এমনভাবে, আমি এখান থেকে সরতে পারি নাই, রূপ পরিবর্তন করতে পারি নাই বা যেতে পারি নাই। ওরা আমাকে ওইখানে আটকে আমাকে জবাই দেওয়ার মতো একটা পরিকল্পনা দেখেছিল। ঠিক সেখানে তুমি আমাকে সে বাঁচাইছিলা, তোমার কি মনে আছে? একটা কবুতরকে যে তুমি বাঁচাইছিলা এবং বাঁচাই ছেড়ে দিছিলা। আমি বললাম হ্যাঁ মনে আছে তো, সালমা সহ আরও কয়েকটা মেয়ে জবাই দিতে চাইছিল, আমি ওখান থেকে কবুতরটাকে এনে ছেড়ে দিছি। বলে সেটা কবুতর ছিল না, সেটা আমি ছিলাম। আমি বললাম তারপর? বলে তারপরে তুমি আমাকে ছেড়ে দেওয়ার পরে আমি তোমার প্রতি আমার ভালো লেগেছে, এবং ভালো লাগার পর আমি তোমার সম্বন্ধে জানার চেষ্টা করেছি, এবং জানার চেষ্টা করে জানতে পারছি যে তোমার উপরে 2 মাসের মানে 1-1.5 মাসের মধ্যে তোমার উপরে একটা বড় বিপদ আসবে, তোমাকে মেরে ফেলতে পারে কিছু খারাপ জিনিস, যেগুলার দায়ভার, যেই অপরাধগুলো তোমার পূর্বপুরুষরা করেছিল, সেই অপরাধের ভুক্তভোগী হয়ে তোমার হয় মেরে ফেলবে, না হয় তোমাকে একদম পঙ্গু করে ফেলবে, তোমার একটা ক্ষতি করবে, ক্ষতি করার জন্য কিছু দুষ্ট জিন তোমার পিছনে লাগছে। যার জন্য আমি ওই গার্মেন্টস কর্মী শিরিন সেজে আমি তোমার সাথে সম্পর্কে জড়াইলাম, এবং উদ্দেশ্য ছিল শুধু একটাই, যে আমি তোমাকে এগুলোর হাত থেকে বাঁচাবো, এবং আমি তোমাকে ওই খারাপ জিনগুলোর হাত থেকে বাঁচাইছি। এই জিনগুলো তোমার আর কোনো ক্ষতি করবে না, শুধু তোমার না, তোমার পূর্বপুরুষ এরপরে যারা আসবে কারোই আর এই মধ্য বয়সে কোনো রোগ হবে না, এবং মধ্য বয়সে তারা কেউ মারাও যাবে না। মানে যদি আল্লাহ হায়াত রেখে থাকে মৃত্যু, তাহলে মৃত্যু হবে, তাছাড়া কোনো জিনের আক্রমণে তাদের কোনো ক্ষতি হবে না। তো তুমি এবার যেতে পারো। আমি বললাম না শিরিন, তুমি আমার যাই বলো, যেটাই বলো, আমি তো এভাবে যেতে পারবো না। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল বেশি ঘুরে বেড়াবো, আমি প্রয়োজনে তোমাকে ছাড়া আমি পৃথিবীতে অন্য কাউকে বিয়ে তো দূরের কথা, আমি অন্য কারো দিকে চোখ তুলেও তাকাবো না, আমি চোখ তুলেও তাকাবো না। আমি তোমাকে ভালোবাসি,
এবং যদি হয় তাহলে তুমি আমার সংসার করবা। ও আমাকে বলে, দেখো এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি হচ্ছে একটা অশুভ, আমার কোনো শরীর নাই, আমি একটা ছায়া, আমি দেখতে একটা ছায়ার মতো, আমার কোনো শরীর নাই এবং কোনো মানুষের সাথে সংসার করার মতো আমার কোনো ক্ষমতা নাই, এটা আমি করতে পারবো না। আমাদের জাতের ভিতরে বিভিন্ন জাত আছে যারা মানুষের সাথে সংসার করে, আমি সেই জাতের না, সুতরাং আমি তোমার সাথে সংসার করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে যেই ঠিকানা দিয়েছি আর গাজীপুরের ওই ঠিকানাতে তুমি যাও এবং সেখানে গিয়ে ওই মেয়েটাকে তুমি বিয়ের প্রস্তাব দাও তোমার পরিবার দিয়ে। মেয়েটার বাবা তোমার কাছে মেয়েটাকে বিয়ে দিবে, তারও একটা কারণ আছে, ওই কারণটা আমি তোমাকে বলতে চাই না। মেয়ের সাথেও একটা জিনের ঘটনা আছে, একটা খারাপ জিনের ঘটনা আছে। ওই মেয়েটাকে আমি বাঁচাইছি, ওই মেয়েটারও একটা সমস্যা ছিল, ওই মেয়েটাকে আমি রক্ষা করছি। আমি মেয়ের বাবার মাইন্ডের ভিতরে ঢুকে আমি সব ঠিক করে দিব, তুমি যাও মেয়েটার কাছে প্রেমের প্রস্তাব পাঠাও, মানে বিয়ের প্রস্তাব পাঠাও, মেয়েটাকে বিয়ে করো। আমি বললাম না, আমি ওই মেয়েকে বিয়ে করবো না। আমার জীবনে যদি বিয়ে হয় তাহলে একমাত্র আমার বিয়ে শিরিনের সাথে হবে, অন্য কারোর সাথে না। আমি অন্য কাউকে বিয়ে করব না। আর তুমি যদি আমার সাথে দেখা না দাও, আমার সামনে তুমি না আসো, তুমি দেখবে আমার অবস্থা কি হয়। আমার অবস্থা কি হয় তুমি দেখতে পারবা আমার অবস্থা কি হয়। এবং এই কথা বলার পরে ও তখন করলো কি, ধিত বলে মানে রাগ করে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার ওই লোকটা ঠিকমতো কথা বলতেছে, কবিরাজটা মানে গাছি কবিরাজ ঠিকমতো কথা বলতেছে, কথা বলে আমার বলতেছে, কী ব্যাপার মৃদুল, তোমার সমস্যার সমাধান হয়েছে? সবাই তখন কবিরাজরে বলতেছে এই ঘটনা। কবিরাজ তখন বলতেছে, আরে বাবা তুমি তো ভালো একটা জিনিস পাইছিলা, পরীদের ভিতরে এই একটা পরী আছে, মানে ওই একটা জাত আছে, ওই জাতটাকে যদি বর্ষে আনা যায় তাহলে পৃথিবীর বাদশাহ হওয়া যায়। পরীর ভিতরে ওই জাতটাকে যদি বর্ষে আনা যায় তাহলে পৃথিবীর বাদশাহ হওয়া যায়। তুমি তো তোমার জীবনে মারাত্মক ভুল করে ফেলেছো, তুমি যেমনিই পারো পরীটাকে তুমি বর্ষে আনো। এই কথা সে আমারে বলতেছে গাছি কবিরাজ, এবং বলতেছে যে এই পরীটাকে যদি তুমি বর্ষে আনতে পারো তুমি অনেক কিছু পাবা এই পরীর কাছ থেকে। এই পরীদের কাছে কোনো কিছুর অভাব নেই, এরা সহজে মানুষের সাথে মিশে না, এবং যদি কোনো মানুষের সাথে মিশে তারা মন থেকে ভালোবাসে। পরীটা হয়তো তোমার কাছে আসতে যাচ্ছে না, তুমি তোমার ভালোবাসা চালাইয়া যাও। এরপরে যেটা হলো ভাই, এরপর থেকে আমার অবস্থাটা এরকম হয়েছে যে আমি ধরেন আর খাওয়া দাওয়া করি না আগের মতো, রাস্তাঘাটে ঘুরি, এভাবে কত মাস কেটে গেছে আমার কোনো হিসাব না। আমি টোটালি পাগলের মতো হয়ে গেছিলাম, পাগলের মতো রাস্তাঘাটে ঘুরতাম, এদিক সেদিক যাইতাম, মানে টোটালি পাগল। এরকম ঘুরতে ঘুরতে আমার বাবা মা আমারে আনে, বাড়িতে আনে, গাজী কবিরাজের কাছে আনে। গাজী কবিরাজ একটা কথাই বলে যে ছেড়ে দেন ওকে ওর মতো করে, ও যাকে বর্ষে আনার জন্য চেষ্টা করতেছে তারা যদি বর্ষে আনতে পারে ও দুনিয়ার বাদশা হবে, ও দুনিয়ার বাদশা হবে। এই কথা বলে একবার গাছি কবিরাজ করে কি, এবারে আচ্ছা এরকমভাবে আরও অনেকগুলো দিন পরে একদিন হঠাৎ করে ওর সাথে আমার আবারও দেখা হয়। দেখা হয় বলতে ওই সময় ও খুবই কুৎসিত একটা চেহারা নিয়ে আসে, মানে বিশ্রী একটা চেহারা নিয়ে আসে, এবং ওই বিশ্রী চেহারা এতটাই বিশ্রী যে আপনি যদি দেখেন আপনি থুতু করে দিবেন, বমি করে দিবেন, জানি এরকম, মানে ওই বিশ্রী চেহারা বর্ণনা দিতে চাই না, এরকম বিশ্রী। আমাকে বলে, দেখছো আমার চেহারা? আমি কণ্ঠ ঠিক আছে। আমি বললাম যে শিরিন তুমি যেমনই আমি তোমাকে ভালোবাসি, আমাকে তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো না, এটা হয় না, তুমি প্লিজ এরকম পাগলামি করো না, তুমি চুপ করো। আমি চুপ করতে পারলাম না, আমি আবারও তাকে পুনরায় ওভাবে বিরক্ত করতে থাকলাম। এবার সে ওই দিনের পর থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে এসে আমারে ফল দেয়, এটা দে ওইটা দে, গোপনে মাঝে মাঝে দেখা হয়, বিভিন্ন জায়গায় দেখা হয়, বিভিন্ন প্লেসে দেখা হয়, এবং একদিন মানে 2 দিনে একবার আসে, 3 দিনে একবার আসে, এসে দেখা করে কথা বলে, এবং এরকম করে সময়গুলো কাটতেছে। তো একদিন আমাকে গাজী কবিরাজের সাথে আমার রাস্তায় দেখা হয়, আমি বসে আসছি, পরে তিনি তার যে সঙ্গ ছিল তাদেরকে নিয়ে আমাকে ওইখানে নিয়ে আসে। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, শিরিন কিন্তু আমাকে বারবার বলছিল আমি যাতে কখনোই ওই গাজী কবিরাজের কোনো কিছু ব্যবহার না করি, গাজী কবিরাজ যদি আমাকে কিছু দেয় আমি যাতে না খাই, বা গাজী কবিরাজ যদি আমাকে কোনো তাবিজ তোমার দেয় আমি যাতে এটা ব্যবহার না করি। এই কথা কিন্তু ওই কবিরাজ আমাকে বলে দিছে, মানে শিরিন আমাকে বলে দিছে। এবং শিরিন বলে দেওয়ার পরেও ওই গাজী কবিরাজ তখন আমাকে তার ওখানে নিয়ে গেল, তার ওখানে নিয়ে গিয়ে সে অনেক মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে মানে করলো করে আমারে বলে যে কিরে, আমি বললাম যে ও তো কোনোভাবে আমাকে বিয়ে করতে রাজি হয় না, আমার সাথে দেখা করে কথা বলে, পরে একটা তাবিজ দিচ্ছে, তাবিজ আমার পড়াইতে আছে। আমি বললাম আমি তাবিজ পড়বো না, বলে না তাবিজটা পর। আমি বলবো ও আমার মানা করছে আপনার কাছ থেকে তাবিজ পড়তে, বলো ও তো মানা করবেই, কারণ তাবিজ পড়লে তুই ওরে পেয়ে যাবি, তুই কি চাস না তুই ওরে পাইতে? আমি বললাম হ্যাঁ আমি তো চাই। বলে তুই কি চাস না ওর সাথে সংসার করতে? আমি বললাম আলবাত চাই, অবশ্যই চাই, আমি ওর সাথে সংসার করতে চাই। বলে যদি সংসার করতে চাস, ওর সাথে থাকতে চাস, তাহলে এই তাবিজটা পড়, এবং এই তাবিজটা পড়লে তুই ওরে পাবি, ওর সাথে সংসার করতে পারবি। আমি বললাম কীভাবে এটা? বলে তাবিজটা পর, এবং তাবিজটা পরার পরে তাবিজটা আমাকে পরালে বলে এটা ঢেকে রাখ জামা দিয়ে, আর আমার পানি দিল, মানে আপনার কিসের একটা পানি দিল, এই পানিটা দিল হাতে একটু, মানে আপনার ওই যে কৌটায় করে
বলে এরপরে যখনই তার সাথে তোর দেখা হবে, তাবিজটা পড়ানোর পরে বলতেছে, যখনই তার সাথে তোর দেখা হবে, ও যদি তোর সামনে আসে, তুই ওই পানিটা তার গায়ে ছিটে মারবি। পানিটা তার গায়ে ছিটে মারবি এবং পানিটা ছিটে মারার পরে পানিটা যে জায়গাটায় পড়বে ওই জায়গার 4-5টা দাগ দিয়ে দিবি। দাগ দিয়ে আমারে ডাইকে নিবি। এরপরে তুই ওরে পায়ে যাবি। এরপরে তুই ওরে পাবি, তুই ওরে নিয়ে সংসার করতে পারবি। মানে ও চলে, তুই যখন পানিটা মারবে কিন্তু চলে যাবে। চলে যাওয়ার পরে পানি যে পানির ফোঁটাগুলো যে মাটিতে পড়বে, ওই মাটির 4-5টা তুই মার্ক করে রাখবি, দাগ দিয়ে রাখবি। আইসা আমার এসে নিয়ে যাবে ওইখানে, দেখবি আমি তোর সাথে ওরে মিল করাই দিব। আমি বললাম ঠিক আছে। আমি আবারও সে পাগল বেশে রাস্তায় ঘুরতে থাকি। এই গাজী কবিরাজের বাড়ি থেকে বের হওয়ার ঠিক আপনার বেশি না, আপনার এই 4 থেকে 5 ঘন্টার মধ্যে ওর সাথে আমার আবার দেখা। তো যে জায়গায় ওর সাথে আমার দেখা, ওইটা গাজী কবিরাজের পাশে একটা পুষ্কুনির পাড়ে একটা জায়গা। ওইখানে বাচ্চারা মাঝে মাঝে বিকেলবেলা খেলাধুলা করে। ওই জায়গাটার মধ্যে আমার বলতেছে, এই মিদুল, তুমি গাজী কবিরাজের কাছে গেলা কেন? আমার বলে, আমি বললাম উনি আমার নিয়ে গেছে। না, গেলা কেন? ও আমার সামনে আসছে এবং ওর রূপেই আসছে, ওর যে চেয়ার, ওই চেয়ারে নিয়ে আসছে। গেলা কেন? আমি বললাম আমাকে যাইতে বলছে। আমি বলি ওই কিন্তু আমার সামনে আসছে অনেকটা। সামনে আসার পর আমি আর দেরি করলাম না, আমি মুহূর্তের মধ্যেই থাপ করে পানিটা ওর গায়ে মেরে দিলাম। এবং পানিটা মেরে দেওয়ার পরেই একটা চিৎকারের শব্দ পাইছে, একটা চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পরে ওই পানিটা জায়গাটার মধ্যে পড়ছে। এইভাবে মারার পরে পুরোটা জায়গা, অনেকটা জায়গা ধরে পানিটা লম্বা হয়ে অনেকটা জায়গা জুড়ে পড়ছে। পানি বেশি ছিল না, অল্প পানি ছিল। তো মাটি তো শুকনো ছিল, একদম শুকনো মাটিতে পানিটা পড়া মাত্রই পানিটা চুষে নিয়ে গেছে। আমি তখন এই মুহূর্তের মধ্যে জায়গাটা দাগ দিলাম, ডাক দিয়া এই গাজী কবিরাজের বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড় দিয়ে ওনার ডাইকে আনছি। আনার পরে আমি যে দাগটা দিয়েছি, এই পুরোটা মাটি উনি এভাবেই চিটিয়ে ওনার বক্সের মধ্যে ঢুকাইলো। এবং বাক্সাতে ঢুকানোর পরে উনি আমার বললো, যা, সমস্যা নাই, তুই এবার যা, আমি তোরে জানাবো। উনি এটা পেয়ে খুব খুশি হলো। কিন্তু মাটিটা নিয়ে উনি গেল এবং এই মাটি দিয়ে উনি কি করছে, আমি ওনার কাছে বারবার যেতাম, কী হইলো আপনি না বললেন শিরিন আমার কাছে। এরপর থেকে এই ঘটনার পরে, পানিটা মারার পর থেকে শিরিন কোনো দিন আর আমার সামনে আসে নাই। আমি আর কখনোই শিরিনকে দেখি নাই, ওর সাথে আমার কখনো দেখা হয় নাই। বাট এই ঘটনার পরে আমি গাজী কবিরাজকে মারার জন্য যাই, কাটার জন্য যাই, আমি গাজী কবিরাজকে মেরে ফেলবো, এরকম অনেক ঘটনা ঘটতে ঘটতে এই বৎসর দেড়েকের ভিতরে আমি আমার মেমোরি লস্ট করি, আমি পাগল হয়ে যাই। এবং পাগল হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার প্রায় আমি 2-2.5 বৎসরের মতো পাগল ছিলাম। আমি 2-2.5 বৎসরের কোনো স্মৃতি আমার মনে নেই। আমি শুধু নাকি শিরিন 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 করে রাস্তায় দৌড়াইছিলাম। একটা পর্যায়ে আমার বাবা আমার দাদা দাদি উভয়ে মারা যায়। আমার আব্বা ছিল, পরে আমার আব্বা ধরে আমাকে ঠিকঠাক করে এবং ঠিকঠাক হওয়ার পর আমি তখন বিয়ে করি। এবং বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ আমার এখন 2টা কন্যা সন্তান এবং আমার একটা ছেলে সন্তান আছে। আমার ছেলেটা বড়, ছেলেটাকে আমি দিনে লাইনে পড়াশোনা করছি। আমার 2টা কন্যা সন্তানও আছে। আর ওই যে কবিরাজের কথা, আপনার এই যে কবিরাজের কথা বললাম, গাজী কবিরাজ এই ঘটনার পরে সে দেশ থেকে চলে যায় নাকি। আমি যখন পাগল হয়ে যাই, আমার আব্বা তারে ধরে মারে, তুই আমার ছেলেটা পাগল বানাইছিস, এটা সেটা, তুই আমার ছেলেরে কী করছিস। এবং গাজী কবিরাজ তার বাড়িঘর সব কিছু ছেড়ে সে চলে যায় হচ্ছে আপনার সুদূর সৌদি আরবে। ওখানে যায় হজ করে এবং গাজী কবিরাজ এখনও সৌদি আরবে আছে। সে সৌদি আরবে কী করে ওইটা কিন্তু আমরা কেউ জানি না। শুধু মাঝে মাঝে আমাদের এলাকার লোক যদি তার সাথে দেখা হয়, সে কথাবার্তা বলে। সৌদি আরবে সে বড় গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এবং সে ঢাকা শহরে বাড়ি কিনে, এখানে বাড়ি কিনে, ওইখানে বাড়ি কিনে এবং তার টাকা সয় সম্পত্তির কোনো অভাব নাই। সে এখন আর কবিরাজি করে না, কিন্তু সৌদি আরবে থাকে, ওইখানে উমরা করে, ওখানে হজ করে, ওইখানে ও কী করে এগুলো ওই জানে, আমরা আর কিছু জানি না। দেশের জায়গা সম্পত্তি কিনে কিন্তু ওই গ্রামের বাড়িতে আরও আসে না। তো ওই গাজী কবিরাজের সাথে আমার আর কোনো দিন দেখা হয়নি। শুধু শুনেছি লোকমুখে উনি সৌদি আরবে আছে, এখনও বেঁচে আছে, কিন্তু উনি মৃত্যুর শেষ দিকে আছে। উনি আমার সাথে দেখা করবে না। আমি ওনার সাথে দেখা করার অনেকবার চেষ্টা করছি, উনি দেখা করবে না। তো জানি না আমার সাথে কী হয়েছে, বা আমি আদৌ শিরিনের কী করেছি বা কী হয়েছে, আমি কিছুই জানি না। কিন্তু এখনও যখন আমার শিরিনের কথা মনে হয়, আমার ভিতরটা ফেটে যায়। আমি আপনার গল্প শুনি, আপনার গল্পের অনেক বড় ভক্ত আমি, এবং সেখান থেকে আমি আপনাকে আমার কথাগুলো বললাম। যদি আপনি মনে করেন আমার গল্প রেকর্ড করবেন, করতে পারেন। এবং সত্যতা যাচাইয়ের জন্য আমি আপনাকে আমার পুরো ঠিকানাটা লিখে পাঠালাম। আপনি চাইলে এসে এটা যাচাই বাছাই করে যেতে পারেন, কারণ এই ঘটনার সাক্ষী আমার পুরো গ্রামবাসী। আপনি ভালো থাকবেন, আমি আপনার বাবার বয়সী হব। আমি আপনার জন্য দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ানক গল্প। আমি জানি না আপনার কাছে কেমন লেগেছে, কিন্তু গল্প আমাকে ভীষণভাবে অবাক করেছে। এমন ঘটনাও পৃথিবীতে ঘটতে পারে যেটা আমার কল্পনায়ও ছিল না। এবং মৃদুল সাহেব বর্তমানে তিনি রংপুরেই আছে, তার পৈতৃক সম্পত্তির মধ্যে আছে, সেই ব্যবসা বাণিজ্য করে।
ওখানে তার সন্তানাদি নিয়ে ভালো আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় হয়তো এই শিরিনকে আটকিয়ে, মানে পরিণামের ওই শিরিনকে আটকিয়ে ওই আপনার প্রতারক গাজী কবিরাজ সম্ভবত কিছু একটা করেছে, যেটা আমার ধারণা আর কি। তা আমি জানি না কী করেছে, বাট আমার কাছে গল্পটা ভালো লেগেছে। ভালো লাগা থেকে রেকর্ড করা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে বিদায়, দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।